আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আরেকটা ক্লাসে, তাই না? গতকাল আমরা পরিবেশ রসায়নের অর্ধেক ক্লাস শেষ করছিলাম। আজকে আমরা এমাগার বক্ররেখার পর থেকে শুরু করব, ঠিক আছে? তোমরা যারা যারা আছো আমাকে একটু জানাও, আমাকে শোনা যাচ্ছে কিনা। এভরিথিং ইজ ওকে, ঠিক আছে? গতকাল আমরা এমাগার বক্ররেখার আগ পর্যন্ত এমাগার বক্ররেখা শেষ করছিলাম। আজকে আমরা এমাগার বক্ররেখা থেকে পড়ব। একটু জানাও ভাইয়া, আমাকে শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো বলো তো? আচ্ছা, ওকে। একটু বলো আমার সাউন্ডগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ঠিক আছে? সাউন্ড ক্লিয়ার হলে আমি কনফার্ম করতে পারি। ওকে, আচ্ছা। এক কাজ করো ভাইয়া, তোমাদের যারা যারা আছো ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। পড়াশোনা কখনো একা একা করা যায় না, করা যায়? করতে নাই। আমরা কি করবো তো, একসাথে পড়া শুরু করব। একটু মেনশন দিয়ে দাও যারা যারা আছে, যেন তাড়াতাড়ি চলে আসে। আচ্ছা, হ্যাঁ, অল ক্লিয়ার। ঠিক আছে জান্নাতি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গতকালকে আমি এই ক্লাসটাই নিয়েছিলাম ঢাকাতে, আজকে আমি ময়মনসিংহে নেব, ঠিক আছে? তো কোনো সমস্যা হবে না, সব কিছুই ওকে। এখন আমাকে বলো, তোমাদের যারা ফ্রেন্ডদের আছে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও দ্রুত। আমরা ক্লাসটা খুব দ্রুত শুরু করে দেবো। দেখো, পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা এমনিতেই ইজি, মোটামুটি ইজি আছে। আজকে অর্ধেকটার বেশি কালকে আমরা শেষ করে ফেলছি, আজকে বাকিটুকু শেষ করব, বেশি সময় লাগবে না। আমরা অল্প সময়ের মধ্যেই শুরু করে দিব। ওকে, আচ্ছা। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু দ্রুত মেনশন করে দাও। আচ্ছা, গতকালকে আমরা এমাগার বক্ররেখার মধ্যে পড়ছিলাম, এখানে একটা লেখচিত্র আঁকছিলাম, তাই না? লেখচিত্র বরাবর আমরা ওয়াই অক্ষ বরাবর রাখছিলাম হচ্ছে যে পিভি, আর হচ্ছে যে এক্স অক্ষ বরাবর রাখছিলাম পি, তাই না? এই পিভি এবং পি যে লেখচিত্র আছে সেটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে কী ছিল বলতো? আমাদের এক্স অক্ষের সমান্তরাল ছিল। আর আদর্শ গ্যাস ছাড়া বাস্তব যে গ্যাসগুলো আছে সেগুলোর কী হবে বলতো? হয় ধনাত্মক বিচ্যুতি হবে অথবা কি ঋণাত্মক বিচ্যুতি হবে। তো ধনাত্মক বিচ্যুতির উদাহরণ আমরা 3টা পড়ছিলাম, হিলিয়াম, হাইড্রোজেন, নিয়ন, তাই না? আর ঋণাত্মক বিচ্যুতি পড়ছিলাম। এছাড়া বাকি যতগুলো বাস্তব গ্যাস আছে সেগুলো ছিল হচ্ছে যে আমাদের ঋণাত্মক বিচ্যুতি ছিল, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা ওই অ্যামাগার বক্ররেখার পর থেকে শুরু করব। এরপর শুরু হবে আমাদের ভ্যান ডার ওয়ালস সমীকরণ, তাই না? ভ্যান ডার ওয়ালস সমীকরণ কারা মেনে চলে একটু বলতে পারবা? ভ্যান ডার ওয়ালস সমীকরণ হচ্ছে যে আমাদের বাস্তব গ্যাসগুলা মেনে চলে। মনে রাখবা, পৃথিবীতে আদর্শ গ্যাসের অস্তিত্ব তেমন নাই না, আদর্শ গ্যাস বলে কিছু নাই, ঠিক আছে? সব কিছু কি বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস একটা কল্পনা মাত্র। ওকে, এই তো ফাহমিদা সবাইকে মেনশন করে দিচ্ছে, আহাদও করে দিচ্ছে। সবাই তাড়াতাড়ি একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। গতকালে আমরা মোটামুটি অনেকটা আগাইছি, আজকে দেখবা বেশি সময় লাগবে না, দ্রুত আমরা সব শেষ করে ফেলবো আজকে। এমনিতেই পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা হচ্ছে যে অনেক ইজি। আচ্ছা ভাই, কীভাবে পড়তে বলছিলাম মনে আছে কি? প্রথমে তুমি কি করবা, আমার এই যে বইটা আছে পরিবেশ রসায়নের পুরোটা চ্যাপ্টারটা ভালো করে পড়বা, ঠিক আছে? ভালো করে পড়ে তুমি এখান থেকে তোমার যে ইম্পর্টেন্ট লাইন মনে হয় তুমি দাগাবা। ভাইয়া যেগুলো দাগাই দিচ্ছি এগুলাও তুমি হচ্ছে যে পড়বা, ঠিক আছে? এগুলোও পড়বা। আর এরপরে তুমি কী করবা, আমাদের যে হাজারিনাগ স্যারের অনুশীলনী আছে না, সেটা আমরা সলভ করব। এরপরে কবির স্যারকে একটু গুরুত্ব দিব। তুমি যদি মনে করো অনুশীলনী তারপর মূল বইটা শেষ করে ফেলো, এর থেকে আমি মনে করি কেমিস্ট্রির জন্য অন্ততপক্ষে এক্সট্রা রাইটার পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে? আর তোমরা আরটিটিএসের যে হচ্ছে যে আমাদের কেমিস্ট্রি বইটা আছে ওইটা সলভ করতে পারো প্রশ্নগুলো, এটা প্র্যাকটিসের জন্য, প্র্যাকটিস বুক, ঠিক আছে? ওকে, আচ্ছা। 3 মিনিট ওয়েট করছি, আমরা মনে করি এখন শুরু করে দিই, হ্যাঁ? আর না হলে লেট হয়ে যাবে। ওকে, হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই ভালো আছো তো? এই সময়টা খুবই ক্রুশিয়াল টাইম, ঠিক আছে? তোমরা অবশ্যই সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করবাই, ঠিক আছে? আমিও দোয়া করি তোমরা সুস্থ থাকবা, কিন্তু নিজেও একটু সেফ থাকতে হবে। মনে করো হচ্ছে যে যাদের অ্যালার্জির সমস্যা তারা হচ্ছে ধুলাবালিতে একটু কম যাবো, তারপর হচ্ছে যে বৃষ্টিতে ভিজবো না, তারপর মানে উল্টাপাল্টা খাবার খাবো না, ঠিক আছে? এই যে কী যেন বলে, ফুচকা, চটপটি, এগুলো থেকে একটু দূরে থাকবো, ঠিক আছে? কারণ এই সময়টার মধ্যে তুমি যদি 2 দিনও তুমি অসুস্থ থাকো তাহলে দেখবে 2 দিনই অনেকটা তুমি পিছিয়ে যাবা, তাই না? তো আমাদের কী করতে হবে, সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। ওকে, আমরা সুস্থ থাকবো, ঠিক আছে? ওকে,
এই চ্যাপ্টারে ক্যালকুলেশন পারো না? আচ্ছা, এই চ্যাপ্টারে ক্যালকুলেশন মূলত হচ্ছে যে বয়েলের, তারপর হচ্ছে চার্লসের সূত্র, এই সূত্রগুলো থেকে হচ্ছে যে আমাদের ম্যাথগুলো আসে। P1V1 = P2V2। আচ্ছা, ম্যাথগুলো করার সময় তুমি সবসময় খেয়াল রাখবা একক কী দেওয়া আছে, ঠিক আছে? মনে করো P এর একক দেওয়া আছে ATM-এ, এখন P2 এর একক তোমার বের করতে হবে হচ্ছে যে পেস্কেলে। তাহলে আমরা জানি 1 ATM = 101.32 পেস্কেল। তার মানে কি, এগুলো একটু ভালো করে দেখবা। ম্যাথগুলো করা খুবই সহজ হবে, কিন্তু আমাদের কি খেয়াল রাখতে হবে বলতো, আমাদের যে এককগুলো আছে এগুলো একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন একটু আমরা চলো শুরু করি। এই অধ্যায় থেকে ম্যাথের থেকে হচ্ছে যে মানে জ্ঞানমূলক প্রশ্নগুলো একটু বেশি আসে, তো এগুলো একটু দেখি আমরা। চলো এখন আজকে যে চ্যাপ্টারটা মানে যেখান থেকে শুরু করব, এটা হচ্ছে যে জ্ঞানমূলক বেশি। আচ্ছা দেখো, আজকে আমরা পড়বো বাস্তব গ্যাস, ঠিক আছে? আমরা জানি বাস্তব গ্যাস কী সূত্র মেনে চলে বলতো? বাস্তব গ্যাস হচ্ছে যে ভ্যান ডার ওয়ালস সমীকরণ মেনে চলে। আমরা কি ভ্যান ডার ওয়ালস সমীকরণ পারি? ভ্যান ডার ওয়ালস সমীকরণ হচ্ছে যে এটাকে আমরা বলতেছি ভ্যান ডার ওয়ালস সমীকরণ, ঠিক আছে? ভ্যান ডার ওয়ালস সমীকরণে বলা আছে P + AN²/V² হোল ইন্টু V - NB = NRB। এটাকে আমরা বলতেছি ভ্যান ডার ওয়ালস সমীকরণ। আমরা জানি আদর্শ সমীকরণ কি, বা আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV = nRT। ভ্যান ডার ওয়ালস কী হবে, যে এটা হবে ভ্যান ডার ওয়ালস সমীকরণ, যেটা কি বাস্তব গ্যাস মেনে, মানে বাস্তব গ্যাস এই সূত্রটা মেনে চলে। এখন কথা হচ্ছে যে ভাইয়া এই সূত্রটা মানে এই ফর্মুলাটা আমরা কীভাবে আনছি? আচ্ছা, আমি তোমাকে বলে দিচ্ছিলাম আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে কিছু পার্থক্য ছিল, তাই না? আমি বলে দিচ্ছিলাম আদর্শ গ্যাস কি বলতো, আয়তনটা নগণ্য ছিল, কিন্তু আমরা জানি কি বাস্তব গ্যাস কি কখনো আয়তন নগণ্য হয়? কখনো নগণ্য হয় না। তার মানে কি বাস্তব গ্যাসের ক্ষেত্রে আয়তন কি বেশি থাকে, ঠিক আছে? তাহলে এই যে বাস্তব গ্যাসের যে বেশি যে আয়তন আছে সেটা সংশোধন করার জন্য আমরা কি করব, আয়তনকে মাইনাস করব। দেখো এই আয়তনকে কী করছে বলতো, মাইনাস করছে। তাহলে V - NB এইটাকে আমরা সংশোধন করছি, আয়তনকে সংশোধন করছি। কি বলছি, বাস্তব গ্যাসে আয়তনটা অনেক মানে আদর্শ গ্যাসের থেকে বেশি থাকে। তার মানে কি, এটাকে সংশোধন করার জন্য আমাদের কী করতে হবে তো, আয়তনটা মাইনাস করতে হবে। এটা কি বলছি, V - NV। এখানে N হচ্ছে মোল সংখ্যা। এখন B মানে কি, বিটাকে বলা হয় আয়তন সংশোধন ফ্যাক্টর। কি বলছি বলো তো, বিটাকে বলি আমরা আয়তন সংশোধন ফ্যাক্টর বলতেছি, ঠিক আছে? যেহেতু আমরা আয়তনটাকে সংশোধন করছি বাস্তব গ্যাসের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে ভাইয়া আমি তোমাকে বলছিলাম বাস্তব আদর্শ গ্যাস হচ্ছে যে একটা আদর্শ স্টুডেন্ট, তার মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই। কিন্তু বাস্তব গ্যাসের মধ্যে কি থাকে বলতো, আকর্ষণ বিকর্ষণ বল থাকে। যেহেতু আকর্ষণ বল আছে, ঠিক আছে, যাদের মধ্যে আকর্ষণ বল থাকে তাদের মধ্যে চাপের পরিমাণটা কম থাকে। তাইলে আমাদের কি চাপটাকে সংশোধন করতে হবে না? তাহলে চাপটা যদি কম থাকে চাপটাকে কী করতে হবে, বাড়াতে হবে। এই জন্য আমরা কি প্লাস দিই, বুঝতে পারছো? তাহলে আমরা কি চাপটাকে প্লাস করে একটা নির্দিষ্ট মান দিয়ে আমরা প্লাস করি, মানে যেটাকে চাপ সংশোধন করতেছি। এখন এখানে এই যে দেখো ভাই এ আছে, একে বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ বল। একে বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ বল। N হচ্ছে মোল সংখ্যা, V হচ্ছে যে আয়তন, ঠিক আছে? তাহলে এখান থেকে মোটামুটি আমরা চিনছি যে এখানে B হচ্ছে যে আয়তন সংশোধন ফ্যাক্টর, ঠিক আছে? আর এ হচ্ছে যে আন্তঃআণবিক আকর্ষণ বল, বা এটাকে অন্যভাবে বলতে পারি আমরা চাপ সংশোধনী ফ্যাক্টর, ঠিক আছে? এখন এখান থেকে প্রশ্ন আসে কি, প্রশ্ন আসে B এর একক কি আর A এর একক কি, এককটা বের করতে হয়। একক বের করার জন্য কিন্তু তোমার মুখস্থ করতে হচ্ছে না একক। কীভাবে করবো আমরা, দেখো তো, দেখো এখানে V - NB আছে, তার মানে কি V হচ্ছে যে আয়তন। এখন আয়তনকে আমরা কি ধারা মাইনাস করতে পারবো তো, আয়তন ধারাই মাইনাস করতে হবে, তাই না? এটা যদি আয়তন হয় তাহলে যেটা আমরা জিনিস মাইনাস করবো, আয়তনকে আয়তন ধারাই মাইনাস করবো, তাই না? তাহলে আমরা লিখতে পারি না NB = আয়তন, ঠিক আছে? তাহলে আমরা লিখবো কি বলতো, NB = আয়তন। আয়তন একক কি, লিটার, লিটার। তাহলে এখান থেকে আমরা ভাইয়া B এর কি একক বের করতে পারি না? তাহলে B = লিটার পার মোল, আমরা লিটার পার মোল, বুঝতে পারছো? N হচ্ছে যে মোল সংখ্যা, তাহলে লিটার পার মোল। আমরা কি এ যে B এর, ঠিক আছে, আয়তন সংশোধন ফ্যাক্টর একক লেখা শেষ। এখন আমরা কি করব বলো তো, এই যে আমাদের আন্তঃআণবিক আকর্ষণ বল আছে না, এর আমরা মানে হচ্ছে যে এককটা বের করব। আমাকে বলো P হচ্ছে যে ভাইয়া চাপ, তাহলে চাপের সাথে কি চাপই আমরা যোগ করতে পারি, তাই না? তাহলে আমরা এই পুরো জিনিসটাকে আমরা চাপ লিখতে পারি না? তাহলে আমরা লিখবো AN² ATM। এটা কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে? যেহেতু এখানেও চাপ এটাও চাপ। এখন এখান থেকে তাহলে আমরা এর, সুতরাং A = কত হবে তো, ATM লিটার স্কোয়ার, ঠিক আছে, মোল ইনভার্স 2।
ঠিক আছে, এটা কিসের একক বলতো? এটা এর একক। তাহলে এখান থেকে কি প্রশ্ন আসবে? প্রথমে আসবে ভ্যান ডার ওয়ালস সমীকরণ কিসের সূত্র মেনে চলে? মানে বাস্তব গ্যাস ভ্যান ডার ওয়ালস সমীকরণ মেনে চলে। বাস্তব গ্যাসের ভ্যান ডার ওয়ালস সমীকরণের মধ্যে বি কি? বি হচ্ছে যে আয়তন সংশোধন ফ্যাক্টর, এ কি আন্তঃআণবিক আকর্ষণ বল, এই দুইটার একক কি? ঠিক আছে, এগুলাই আসবে, এর বাইরে কিছু আসার মতো না। এখান থেকে তো ম্যাথ আসার মতোই না। কি ম্যাথ আসবে দেখাই দেবো একটু পরে। ঠিক আছে, তো এটার মাধ্যমে আমাদের ভ্যান ডার ওয়ালস সমীকরণ মোটামুটি শেষ। বাকি সব কিছু যা আছে এগুলো আমাদের আগে পড়া হয়ে গেছে। যেমন হিলিয়াম, হাইড্রোজেন, এগুলো কি হয়? ধনাত্মক বিচ্যুতি হয়ে থাকে, তাই না? এগুলোর মধ্যে ধনাত্মক বিচ্যুতি হয়ে থাকে। আচ্ছা, একটু আগে মানে আমি তোমাকে বলছিলাম এই চ্যাপ্টারে দুইটা জিনিস আছে। দেখো, বলা আছে বাস্তব গ্যাস, ঠিক আছে, তুমি কী করবো বলতো? আদর্শ গ্যাসে কনভার্ট করবা। বাস্তব গ্যাসকে তুমি আদর্শ গ্যাসের মতো আচরণ করাতে হবে। তাহলে বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে কনভার্ট করার সূত্র আমি তোমাকে বলছি, আমার দুইটা কন্ডিশন ছিল। একটা কি বলতো? উচ্চ তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ, উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ। এই কন্ডিশন আরও একটা জায়গায় ছিল, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে যে একটা হচ্ছে বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে কনভার্ট করতেছি, আরেকটা ছিল কি বলতো? ওই যে আমাদের ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস তৈরি করার জন্য এই যে উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ দরকার ছিল, ঘূর্ণিঝড়। ঠিক আছে, ঘূর্ণিঝড় তৈরি করার জন্য উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ ছিল। এই বইয়েরই আরেকটা জায়গায় আমরা পাবো এটার উল্টাটা, উচ্চ চাপ নিম্ন তাপমাত্রা। এটা কখন করবো আমরা? যখন গ্যাসকে সিলিন্ডারজাত করব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তোমাদের কমেন্টগুলো একটু দেখি। আচ্ছা, প্রশ্ন থাকলে বলবো। আচ্ছা, হলো, এখন আমি একটু আগাই। ঠিক আছে, এগুলো আমরা পড়ে ফেলছি মোটামুটি। এখান থেকে ম্যাথ আসার মতো কিছু নাই, আর এগুলো পড়ে ফেলছি আমরা। একটু আমরা চলে আসি এখন গ্যাস সিলিন্ডারকরণে গ্যাসের সূত্র প্রয়োগ। ঠিক আছে, আমরা কি করব? গ্যাসকে সিলিন্ডারজাত করব। আচ্ছা ভাইয়া, গ্যাস মানে কি বলতো? গ্যাস হচ্ছে যে একটা গ্যাসীয় উপাদান, এটাকে তুমি সিলিন্ডার করার জন্য কী করতে হয়? এটাকে লিকুইডে কনভার্ট করতে হয়। ঠিক আছে, এটাই মূলত মূল। আমরা কী করব? গ্যাসকে সিলিন্ডার করার জন্য গ্যাসটাকে লিকুইড করতে থাকি। এখন ভাইয়া, এলপি গ্যাস বলতে বোঝায় লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। ঠিক আছে, আচ্ছা, তোমাদের বাসার মধ্যে যাদের সরকারি গ্যাস সাপ্লাই আছে, ঠিক আছে, সরকারিভাবে আমাদের গ্যাস সাপ্লাই দেয় না, এখন এটার মধ্যে কোন গ্যাসটা সাপ্লাই পায় বলো তো? ওইটার মধ্যে থেকে প্রাকৃতিক গ্যাস। ঠিক আছে, কী বলছি? প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে যে আমাদের মিথেন। মনে থাকবে, প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত থাকে? 95 থেকে 99% থাকে। ঠিক আছে, প্রাকৃতিক গ্যাসে মিথেন কত থাকে বলতো? 95 থেকে 99% মিথেন থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে সরকারিভাবে যে লাইনটা আসতেছে সেটা হচ্ছে যে আমাদের মিথেনের পরিমাণ বেশি। এখন যাদের বাসায় সরকারি লাইন নাই, তারা আমরা কি করি বলতো? আমরা হচ্ছে বাজার থেকে একটা বোতল নিয়ে আসি, সিলিন্ডার নিয়ে আসি, তাই না? এই সিলিন্ডারকে বলা হয় এলপিজি গ্যাস, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। ঠিক আছে, এই এলপিজি গ্যাসের মধ্যে কোন দুইটা গ্যাস থাকে ভাই? এভাবে মনে রাখবা, বিপি দিয়ে মনে রাখবা, ব্লাড প্রেশার। ঠিক আছে, বিপি। ঠিক আছে, এলপিজি গ্যাসের মধ্যে বিউটেন থাকে 75%, বিউটেন থাকে 75%, প্রোপেন থাকে 25%। ঠিক আছে, বিউটেন থাকে 75% আর হচ্ছে যে আমাদের প্রোপেন থাকে 25%। এটা এলপিজি গ্যাসের মধ্যে। আচ্ছা, তাহলে এলপিজি গ্যাসের মধ্যে বিউটেন আর প্রোপেন, আমাকে বলতো ভাইয়া বিউটেন প্রোপেন নর্মালি কি হয়? নর্মালি হচ্ছে গ্যাস। আমরা জৈব যৌগের মধ্যে পড়ছিলাম অ্যালকেনের প্রথম 4টা সদস্য, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলো কি থাকে বলতো? গ্যাস থাকে। ঠিক আছে, তাহলে এই যে গ্যাসগুলোকে আমরা সিলিন্ডারে ঢুকাবো, তাহলে কি এটাকে তরল করে আমরা সিলিন্ডারে ঢুকাবো। তখন এখানে আমরা দুইটা কন্ডিশন মেনে চলি ভাই। একটু আগে বলছিলাম দুইটা কন্ডিশন। কি কন্ডিশন বলতো? উচ্চ চাপ, চাপটাকে কি করতে হবে? উচ্চ রাখতে হবে, আর তাপমাত্রাটাকে কি করতে হবে? নিম্ন করতে হবে। তাহলে উচ্চ চাপ নিম্ন তাপমাত্রায় আমরা কি করি বলতো? গ্যাসটাকে লিকুইড করে ওই সিলিন্ডারজাত করে থাকি। তাহলে মনে থাকবে এটা উল্টাটা, উচ্চ চাপ নিম্ন তাপমাত্রা। ওকে, এখন এখান থেকে দুইটা এমসিকিউ আছে। দেখো, স্টেইনলেস স্টিল, স্টেইনলেস স্টিল বলতে আমরা কি বুঝি বলতো? যেই স্টিলের মধ্যে জংকার পড়ে না। ঠিক আছে, এই স্টিলটাকে তুমি একত্রিত করতে চাচ্ছ, ওয়েল্ডিং করি না আমরা। এই ওয়েল্ডিংয়ের জন্য কোন গ্যাসটা দরকার বলতো? আমাদের আর্গন গ্যাসটা দরকার। ঠিক আছে, আরেকটা লোহা জোড়া রাখার জন্য, ঠিক আছে, লোহাকে জোড়া লাগানোর জন্য ওয়েল্ডিংয়ের জন্য আমাদের অ্যাসিটিলিন গ্যাস ইউজ করা হয়। ঠিক আছে, এই দুইটাই কি থাকে বলতো? গ্যাস আকারে থাকে। এটাকে যখন আমরা কি করব? সিলিন্ডারজাত করব, তখন তাকে প্রেশারটা আমরা কত রাখবো বলতো? 6 atm চাপে আমরা এটা তরলীভূত করি। ঠিক আছে, দেখবো আমরা। এখন চলে আসি আমরা সিএনজি।
ঠিক আছে। সিএনজি বলতে আমরা কি বুঝি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজির ফুল ফিলিং হচ্ছে যে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তার মানে তুমি ন্যাচারাল গ্যাসটাকে কম্প্রেসড করে রাখতেছো। আমাকে বলো ন্যাচারাল গ্যাসের মধ্যে কোন গ্যাসের পরিমাণটা বেশি? ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাসের মধ্যে মিথেনের পরিমাণ বেশি, 95 থেকে 99% থাকে। ঠিক আছে, এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে, আমরা সিএনজি কয় ধাপে বলতে এটাকে আমরা লিকুইড করে থাকি? 4 ধাপে। ঠিক আছে, আচ্ছা তাহলে সিএনজি আমরা বুঝলাম। এখন চলে আসি আমরা ওই যে আমাদের এলপিজি গ্যাস, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। এলপিজি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। আচ্ছা, লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের মধ্যে আগেই বলে ফেলছি ভাইয়া, দুইটা গ্যাস বেশি থাকবে। একটা থাকবে বিউটেন 75%, প্রোপেন থাকবে 25%। ঠিক আছে, মিথেন, প্রাকৃতিক গ্যাসে মিথেন থাকে। গুড। আচ্ছা, এখন আমরা এলপিজি গ্যাসের মধ্যে চলে আসি। মনে রাখবা ভাইয়া, এলপিজি গ্যাসটা হচ্ছে বর্ণহীন গন্ধহীন গ্যাস। তাইলে তুমি চিন্তা করো, তুমি এটা বাজার থেকে নিয়ে আসার পরে একটা জায়গায় লিক হয়ে গেছে। লিক হয়ে গেলে তুমি যেহেতু এটা স্মেল নিতে পারতেছো না, দেখতে পারতেছো না, তাহলে এটা পুরো বাসায় ছড়ায় যাবে। তুমি কী করবা বলতো? যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, তাই না? যেন দুর্ঘটনা না ঘটে সেই জন্য আমরা এলপিজি গ্যাসের মধ্যে কি অ্যাড করে থাকি বলতো? মারক্যাপটান যৌগ ইউজ করে থাকি। ঠিক আছে, এই মারক্যাপটান যৌগ কি করে? এটাকে তীব্র, এটার গন্ধটা কী হয়? তীব্র দুর্গন্ধযুক্ত আমরা মারক্যাপটান যুক্ত যৌগ ইউজ করে থাকি। মারক্যাপটান যৌগের ফর্মুলা হচ্ছে যে, মানে সংকেত হচ্ছে যে আমাদের থায়োমিথানল বা থায়োইথানল। থায়ো বলতে আমরা কি বুঝি বলতো? SH। ঠিক আছে, এর সাথে তুমি মিথাইলমূলক অ্যাড করে দাও। ঠিক আছে, তাহলে এটা হলো থায়োমিথানল। আবার কি বলতো? আমাদের থায়ো মৌলের সাথে আমরা কি করবো বলতো? ইথাইলমূলক অ্যাড করে দিব, তাইলে হবে থায়োইথানল। তাইলে আমরা মারক্যাপটান যৌগের সংকেত পারবো। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, বুঝলাম। ওকে, এখন এই যে এলপিজি গ্যাসের মধ্যে পুরোটার মধ্যে কত পার্সেন্ট লিকুইড থাকে বলতো? 85% লিকুইড থাকে। ঠিক আছে, আর গ্যাস থাকে 15%। এটা একটু আমরা মনে রাখবো। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে ভাইয়া, এই এলপিজি গ্যাসটাকে বলা হয় ক্লিন ফুয়েল। এটাকে বলা হয় ক্লিন ফুয়েল। ক্লিন ফুয়েল কাকে বলা হয়? মনে রাখবা, যার মধ্যে বর্জ্য পদার্থ, কার্বন বা ছাই, গুঁড়ো, এগুলা কম কী হয় বলতো তৈরি হয়, সেটাকে আমরা বলবো ক্লিন ফুয়েল বলবো। ঠিক আছে, ক্লিন ফুয়েলের আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এর মধ্যে আমাদের কী বলতো? ক্যালোরিফিলিক মানটা অনেক বেশি থাকে। এখন ভাই, ক্যালোরিফিলিক মান বলতে কি বোঝায়? যার দহন ক্ষমতা অনেক বেশি থাকে। ঠিক আছে, সেটাকে আমরা বলি ক্যালোরিফিলিক মান দ্বারা প্রকাশ করে থাকি। যার ক্যালোরিফিলিক মান বেশি হবে তার দহন ক্ষমতা অনেক বেশি হবে। ওকে, এখন এই যে এলপিজি গ্যাসের আমাদের ক্যালোরিফিলিক মান কত বলতো? 94,000। ঠিক আছে, 94,000 কিলো জুল পার মিটার কিউব। এটা কিসের ক্ষেত্রে? এলপিজি গ্যাসের ক্ষেত্রে। আরেকটা পড়ছে সিএনজি গ্যাস। সিএনজির মধ্যে থাকে 38,000 কিলো জুল পার মিটার কিউব। এই দুইটার যদি তুলনা করি, ঠিক আছে, আমাদের এলপিজি গ্যাস সিএনজি থেকে কত গুণ বেশি বলতো? 2.47 গুণ বেশি। ঠিক আছে, 2.47 গুণ বেশি হবে। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব? গ্যাসটাকে তরল করব। তরল করার শর্ত কী? আমি তোমাকে বলে দিচ্ছি ভাই, দুইটা শর্ত। একটা কি করতে হবে? তাপমাত্রাটাকে কমাতে হবে আর চাপটাকে বাড়াতে হবে। তাই তাপমাত্রা কি করবো বলতো? আমরা তাপমাত্রা হচ্ছে যে কমাবো। প্রধান কাজ হচ্ছে তাপমাত্রাটাকে কমানো। ঠিক আছে, এখন তাপমাত্রা সম্পর্কিত একটা বিষয় আছে, ক্রান্তি তাপমাত্রা। ঠিক আছে, এটাকে বলা হয় ক্রান্তি বা সন্ধি তাপমাত্রা। এখন সন্ধি তাপমাত্রা বিষয়টা কি একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা, সন্ধি তাপমাত্রা হচ্ছে যে এমন একটা তাপমাত্রা, কোনো একটা গ্যাসের নির্দিষ্ট তাপমাত্রা, ঠিক আছে, যেই তাপমাত্রার উপরে নিলে, কি বলছি ভাইয়া? যেই তাপমাত্রার উপরে নিলে গ্যাসটাকে আমরা কি আর লিকুইড করতে পারবো না। ঠিক আছে, তাহলে যেই তাপমাত্রার উপরে নিলে আমরা গ্যাসটাকে লিকুইড করতে পারবো না বা তরল করতে পারবো না, সেটাকে আমরা বলবো ক্রান্তি তাপমাত্রা। মানে আমাদেরকে লিকুইড করতে হলে কী করতে হবে? ওই তাপমাত্রার নিচে রাখতে হবে। ঠিক আছে, ওই তাপমাত্রার নিচে রাখতে হলে আমরা কী করবো? এটাকে লিকুইড করতে পারবো। তাহলে আমরা কি বুঝতে পারছি? সন্ধি তাপমাত্রা মানে কি? লিকুইড করার জন্য আমাদের কী করতে হবে? ওই তাপমাত্রার নিচে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিকুইড করতে পারবো। আর যে তাপমাত্রার উপরে নিয়ে গেলে আমরা লিকুইড করতে পারবো না, সেই তাপমাত্রাটাকে আমরা বলবো সন্ধি তাপমাত্রা। যেমন মনে করো, কার্বন ডাই অক্সাইডের সন্ধি তাপমাত্রা হচ্ছে যে 31.1 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 31.1 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তার কি? সন্ধি তাপমাত্রা। এখন যদি আমি তোমাকে বলি, ভাইয়া কার্বন ডাইঅক্সাইডকে লিকুইড করার জন্য, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডকে তরল করার জন্য কোন তাপমাত্রা কার্বন ডাইঅক্সাইডকে আমরা তরল করতে পারবো? একটা অপশনে দিলাম মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আরেকটা অপশনে দিলাম মনে করো আমরা 32 ডিগ্রি সেলসিয়াস। আমাকে বলো কোন তাপমাত্রাটাকে আমরা কি করতে পারবো? আমরা কার্বন ডাইঅক্সাইডকে লিকুইড করতে পারবো। এ হবে না বি হবে বলো তো? এলপিজিতে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে না, এলপিজিতে থাকে কি বলতো? কি হচ্ছে, বিউটেন আর প্রোপেন দুইটা গ্যাস থাকে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম থাকে, তাই ক্যালোরিফিক মানটা অনেক বেশি থাকে।
হ্যাঁ গুড। প্রথমে জুই বলে দিচ্ছে এ, তারপর সাইমা এ বলছে গুড। তার মানে তোমরা কি বুঝতে পারছো এ হবে, মানে কি আমাদের কি করতে হবে বলতো, তাপমাত্রাকে কি করতে হয়, কমাতে হয় না, ঠিক আছে। তার মানে কি ক্রান্তি তাপমাত্রা কমানো, ক্রান্তি তাপমাত্রাকে কম নিলে আমরা সেটা কি করব, লিকুইড করতে পারবো। তাহলে ক্রান্তি তাপমাত্রা তো এটা, তাহলে এটার কম কোনটা বলতো এ, তাহলে এটাকে আমরা কি করতে পারবো, লিকুইড করতে পারবো। এটাকে আমরা লিকুইড করতে পারবো না। আমরা যদি ক্রান্তি তাপমাত্রা বুঝে ফেলি তাহলে সন্ধি চাপ বোঝা কোনো ব্যাপার না, ঠিক আছে। সন্ধি চাপ জাস্ট বিপরীত ক্রান্তি তাপমাত্রা, ঠিক আছে। এখন চলে আসি আমরা সন্ধি চাপ বলতে আমরা কি বুঝি, সন্ধি চাপ বুঝছো। আচ্ছা আমাকে বলো, তরল করার জন্য চাপটাকে কি করতে হয়, চাপটাকে বাড়াতে হয়, ঠিক আছে। উচ্চ চাপ নিম্ন তাপমাত্রা মানে কি আমরা চাপটাকে কি করব, বাড়াবো, ঠিক আছে। এখন আমরা সন্ধি চাপ বলবো এমন একটা চাপ, ঠিক আছে, যেই চাপের আমরা মনে করো নিচে নিলে ওইটাকে আর তরলে কনভার্ট করতে পারবো না, তাপমাত্রার বিপরীত হয়ে গেছে, বুঝতে পারছো। মানে বলো এমন একটা চাপ যে চাপের নিচে থাকলে আমরা গ্যাসটাকে আর লিকুইড করতে পারতেছি না, সেটাকে আমরা কি বলবো, সন্ধি চাপ বলবো। তার মানে কি তরল করতে গেলে আমাদের কি করতে হবে, তো আমাদের সন্ধি চাপের বেশি রাখতে হবে, সন্ধি চাপের বেশি রাখতে হবে, সন্ধি চাপের বেশি রাখতে হবে লিকুইড করার জন্য। এখন মনে করো আমি বললাম কার্বন ডাইঅক্সাইডের সন্ধি চাপ কত বলতো, 72.9 ATM কার্বন ডাইঅক্সাইডের সন্ধি চাপ। এখন যদি আমি তোমাকে বলি এখন কার্বন ডাইঅক্সাইডকে আমরা কি করতে চাচ্ছি, লিকুইড করতে চাবো, কোন তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইডকে আমরা লিকুইড করতে পারবো। এতে আমি বললাম মনে করো 72 ATM, ঠিক আছে। আর বিতে বললাম আমরা 73 ATM। তুমি বলতো কোনটা অ্যান্সার হবে, এ না বি। হ্যাঁ বলছি ক্রান্তি চাপ বলা আছে কার্বন ডাইঅক্সাইডের কত, 72.9, ঠিক আছে। তাহলে কোন তাপমাত্রা, হ্যাঁ 72, রূপায়ণ আগে বলছে, ঠিক আছে। শাবাব, জুই, হ্যাঁ সবারটাই ঠিক আছে। মানে কি চাপটাকে আমার কী করতে হবে, বাড়াতে হবে, ঠিক আছে। তাহলে সন্ধি চাপ যেটা আছে সেটা থেকে বাড়াতে পারবো, কারণ সন্ধি চাপ এটা থেকে বাড়ানো কোনটা বলতো, বি একমাত্র বাড়ানো, অ্যান্সার হবে বি। ক্লিয়ার ভাইয়া, বুঝতে পারছি সন্ধি চাপ। আচ্ছা যদি সন্ধি চাপ আমরা বুঝে ফেলি, ঠিক আছে, সন্ধি চাপ মনে করি আমরা বুঝে গেছি, হ্যাঁ সবারটাই হয়েছে, গুড। আচ্ছা এখন আমরা চলে আসব আমরা গ্যাসের তরলীকরণ জুল থমসন প্রভাব, ঠিক আছে। জুল থমসন প্রভাবটা একটু আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা তোমরা ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারটা কি পড়ছো, এটা ছিল তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যার মধ্যে আমরা অনেকগুলো পড়ছিলাম, একটা পড়ছিলাম রুদ্ধতাপীয় সম্প্রসারণ, আরেকটা পড়ছিলাম রুদ্ধতাপীয় সংকোচন, ঠিক আছে। এই যে রুদ্ধতাপীয় সম্প্রসারণ আছে না, এই রুদ্ধতাপীয় সম্প্রসারণ হয়ে থাকে জুল থমসনের মাধ্যমে, ঠিক আছে। তাহলে জুল থমসন প্রভাব কোথায় অ্যাক্টিভেটেড, আমাদের রুদ্ধতাপীয় সম্প্রসারণে অ্যাক্টিভেটেড হবে, ঠিক আছে। এখন ওই যে তাপগতিবিদ্যা যা পড়ছিলাম ওইটা একটু ভাই একটু রিভিশন দিই, ঠিক আছে, কীভাবে আমাদের জুল থমসন প্রভাবটা অ্যাক্টিভেটেড হয়ে কাজ করে। মনে করো এটা একটা চেম্বার, এখানে আঁকি, হ্যাঁ মনে করো এটা একটু দেখো, মনে করো একটা চেম্বার, এটা একটা চেম্বার, ঠিক আছে। এই চেম্বারের মধ্যে কি আছে, গ্যাস আছে, ঠিক আছে, অনেকগুলা গ্যাস আছে। তাহলে গ্যাস থাকার কারণে এই জায়গাটার মধ্যে কি বলতো, প্রেশার অনেক বেশি, চাপ অনেক বেশি, কিন্তু বাইরের পরিবেশে চাপ পরিমাণটা কি বলতো, কম। তাহলে বেশি চাপ থেকে কম চাপের দিকে কী হবে, গ্যাসগুলা বের হয়ে যাবে এই লিকটার মাধ্যমে, ঠিক আছে, ফোঁটাটার মাধ্যমে। তাহলে এখানে কী হবে বলতো, গ্যাসগুলা বের হয়ে যাবে। তাহলে তুমি চিন্তা করো এখানে অনেকগুলা গ্যাস আছে, এখন দেখো এখানে কি স্পেস অনেক বড়, প্রেশার অনেক কম, তাহলে কি করবে, মনে করো এই অণুটা এখান থেকে এখানে চলে গেল, অনেক দূরে চলে গেল, বুঝতে পারছো, এখান থেকে এখানে চলে গেল। তাহলে আমাকে বলো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যাইতে তার একটা কি শক্তির প্রয়োজন পড়ে না, ঠিক আছে। এই শক্তিটা ওই অণুটা কার কাছ থেকে নেবে, তার নিজের কাছ থেকে নেবে। আমরা তাপগতিবিদ্যার মধ্যে পড়ছিলাম অভ্যন্তরীণ শক্তি, তাই না। তার মানে কি এখান থেকে এখানে যেতে তার কি কাজের কি হবে, কাজের জন্য শক্তি অপচয় হবে। এই শক্তিটা সে কোত্থেকে নেবে বলতো, তার ভেতরে যে অভ্যন্তরীণ শক্তি আছে এটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করে থাকি, ইউ থেকে নিবে। তার মানে কি ইউটা কি হয়ে যাবে বলতো, কমে যাবে, অভ্যন্তরীণ শক্তি কমে যাবে, বুঝতে কি পারছি। এখন বলো অভ্যন্তরীণ শক্তির সাথে কার সম্পর্ক আছে, আমরা তাপগতিবিদ্যার মধ্যে পড়ছিলাম তাপমাত্রার সম্পর্ক আছে। যদি অভ্যন্তরীণ শক্তি কমে যায় তাহলে কি হবে বলতো, তাপমাত্রাও কি হয়ে যাবে বলতো, কমে যাবে। সমানুপাতিক সম্পর্ক। তাহলে একটু আবার রিভিশন দিই। একটা চেম্বারের মধ্যে প্রেশার অনেক, তাহলে এটা কি হবে, অনেক প্রেশার থেকে কম প্রেশারের দিকে অণুগুলা কী হবে বলতো, বের হয়ে যাবে। এখন অনেক বড় স্পেস পাওয়ার কারণে এই অণুটা এখান থেকে এখানে চলে গেছে, কারণ এখান থেকে এখানে যে তার কি একটা শক্তির প্রয়োজন পড়তেছে না, এই শক্তিটা সে কার থেকে খরচ করবে, তার নিজের অভ্যন্তরীণ শক্তি থেকে খরচ করবে। তাহলে অভ্যন্তরীণ শক্তির মানটা কি হচ্ছে, কমে যাচ্ছে। অভ্যন্তরীণ শক্তি কমে গেলে তাপমাত্রা কী হয়ে যাবে তো, কমে যায়। এখন আমাকে বলো একটা গ্যাসের তাপমাত্রা কমে গেলে গ্যাসটা কী হয়ে যাবে তো,
গ্যাসটা লিকুইড বা তরল হয়ে যাবে। তাপমাত্রা কমে গেলে গ্যাসটা কি হয়ে যায়? লিকুইড হয়ে যায়। যে কোনো কিছুর তাপমাত্রা কমে গেলে সেটা কি হয়ে যাবে? তো গ্যাসটা লিকুইড হয়ে যায়। তাহলে গ্যাসটা লিকুইড হয়ে গেছে। এখন তাহলে বলতো গ্যাসটা কোন প্রভাবের, মানে কিসের মাধ্যমে লিকুইড হয়েছে? জুল থমসন প্রভাবের মাধ্যমে এটা কি হচ্ছে? লিকুইড হয়েছে। এখন জুল থমসন প্রভাব কোথায় অ্যাক্টিভেটেড? রুদ্ধতাপীয় সম্প্রসারণ। রুদ্ধতাপীয় সম্প্রসারণ। এখান থেকে প্রশ্ন কি আসবে? জুল থমসন প্রভাবে কি হয়ে থাকে? রুদ্ধতাপীয় সম্প্রসারণ হয়ে থাকে। রুদ্ধতাপীয় সম্প্রসারণে কি হয়ে থাকে? রুদ্ধতাপীয় সম্প্রসারণে অভ্যন্তরীণ শক্তিমানটা হ্রাস হয়ে যায়। তাই তাপমাত্রা কি হবে? হ্রাস হবে। আস্তে আস্তে গ্যাসটা কি হয়ে যাবে? লিকুইড হয়ে যাবে। এটাকে বলতেছি আমরা জুল থমসন প্রভাব। এখন কি আমরা ভাইয়া জুল থমসন প্রভাব বুঝতে পারছি? আচ্ছা, এখানে একটা চার্ট আছে না, চার্টে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যেটা আছে, ঠিক আছে, এর সন্ধি তাপমাত্রা, সন্ধি চাপ, বয়েলের তাপমাত্রা মনে রাখবা। বয়েলের তাপমাত্রা আমরা একটু পরে পড়তেছি, ঠিক আছে, বুঝে গেছি। এখন কি আমরা জুল থমসন পারবো? জুল থমসন যদি পারি তাহলে একটু নিচে যাই, দেখো এখানে উৎক্রম তাপমাত্রা একটা জিনিস আছে, বয়েলের পরে যাও, বয়েলটা আমরা পরে পড়াচ্ছি। এ দেখো এখানে একটা আছে উৎক্রম তাপমাত্রা, ঠিক আছে, এটাকে বলি আমরা উৎক্রম তাপমাত্রা। কাকে বলবো এখন বুঝবো, ঠিক আছে। মনে রাখবা উৎক্রম তাপমাত্রা হচ্ছে যে এমন একটা তাপমাত্রা যেই তাপমাত্রার নিচে রাখলে, কি বলছে, যেই তাপমাত্রা নিচে রাখলে আমরা ওই গ্যাসটাকে জুল থমসন প্রভাব অ্যাক্টিভেটেড করতে পারবো। এখন বলতে জুল থমসন প্রভাব অ্যাক্টিভেটেড হলে কী হবে? রুদ্ধতাপীয় সম্প্রসারণ হবে, ঠিক আছে। তাইলে উৎক্রম তাপমাত্রার সাথে সন্ধি তাপমাত্রা গোলাবা না। সন্ধি তাপমাত্রা বলছি এটা কি করতে হয়? লিকুইড করার জন্য এটা কন্ডিশন ছিল। সন্ধি তাপমাত্রা ছিল লিকুইড করার জন্য, ঠিক আছে। আর উৎক্রম তাপমাত্রা হচ্ছে যে আমাদের কি বলতো? রুদ্ধতাপীয় সম্প্রসারণ করার জন্য কন্ডিশন, ঠিক আছে। তাহলে আমরা বলবো যেই তাপমাত্রা নিচে রাখলে আমরা কি করব? রুদ্ধতাপীয় সম্প্রসারণ করতে পারবো, তাকে আমরা বলবো উৎক্রম তাপমাত্রা। জাস্ট একটা ওয়ার্ড মনে রাখবা, রুদ্ধতাপীয় সম্প্রসারণ বা জুল থমসন প্রভাব অ্যাক্টিভেটেড হবে উৎক্রম তাপমাত্রা। তাহলে উৎক্রম তাপমাত্রা হচ্ছে রুদ্ধতাপীয় সম্প্রসারণ, আর সন্ধি তাপমাত্রা ছিল তরল করার কন্ডিশন। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, তাইলে মনে রাখবা উৎক্রম তাপমাত্রা হচ্ছে এমন একটি তাপমাত্রা, ঠিক আছে, যা অপেক্ষা নিম্ন তাপমাত্রায় গ্যাসটি কি হয়? রুদ্ধতাপীয় সম্প্রসারণ হয়। এইটা জাস্ট মনে রাখবে, এখানে তরলের কোনো কন্ডিশন বলা আছে না। আমরা জানি কি রুদ্ধতাপীয় সম্প্রসারণ হলে এটি হবে তরল হবে পরবর্তীতে, ঠিক আছে, কিন্তু পয়েন্টটা কী হবে? রুদ্ধতাপীয় সম্প্রসারণ। তাইলে উৎক্রম তাপমাত্রা, তুমি দুইটা গ্যাসের উৎক্রম তাপমাত্রা তোমার মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেনের উৎক্রম তাপমাত্রা কত? -80 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। হিলিয়ামের কত বলতো? -240 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এই তাপমাত্রা নিচে রেখে আমাদের কী করতে হবে বলতো? আমাদের এই তাপমাত্রা নিচে রাখলে আমরা কী করতে পারবো? এখানে রুদ্ধতাপীয় সম্প্রসারণ করতে পারবো, ঠিক আছে। তাহলে উৎক্রম তাপমাত্রা, সন্ধি তাপমাত্রা এ নিয়ে আর কোনো ঝামেলা বাঁচবে? ইনশাল্লাহ ক্লিয়ার, ক্লিস্টার ক্লিয়ার। ওকে ভাইয়া, তাহলে আমরা একটু সামনে যাই, উপরে যাই আর কি, ঠিক আছে। বয়েলের তাপমাত্রা রেখে আসছিলাম, তাই না? মনে রাখবা ভাইয়া, বয়েলের তাপমাত্রা হচ্ছে যে তাপমাত্রায় আমরা একটা বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে কনভার্ট করতে পারি সেটাকে আমরা বলবো বয়েলের তাপমাত্রা। বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসে কনভার্ট করতে পারবো সেটাকে আমরা বলতেছি বয়েলের তাপমাত্রা। আরেকটা কন্ডিশন বলবা, বয়েল তাপমাত্রা যত বেশি হবে, ঠিক আছে, ওইটাকে তত সহজে আমরা কি করতে পারবো? তরলীভূত করতে পারবো। ক্লিয়ার ভাইয়া? ওকে, বয়েলের সূত্র তেমন কিছু নয়, বয়েলের তাপমাত্রা নিয়ে এতটুকুই পড়লে হচ্ছে। আমাদের উৎক্রম তাপমাত্রা পড়ে ফেলছি, এখন একটু আমরা নিচে যাই, ঠিক আছে। এখন আমরা একেবারে নাইট্রোজেন ফিক্সেশনের মধ্যে চলে যাই। এগুলো পারবা মোটামুটি, আমরা বলে দিচ্ছি। নাইট্রোজেন ফিক্সেশনের মধ্যে চলে যাই, ঠিক আছে। ওকে, আচ্ছা, সমস্যা নেই কারো। আচ্ছা, আরেকজন কি বলছে? ঠিক আছে, ওকে। এখন আমরা একটু চলে আসি নাইট্রোজেন ফিক্সেশন, ঠিক আছে, নাইট্রোজেন ফিক্সেশন। আচ্ছা, দেখো আমাদের পরিবেশের মধ্যে সবচেয়ে বেশি গ্যাস কোনটা থাকে? নাইট্রোজেন থাকে, 78% থাকে। এটা কি হয়? সবসময় কনস্ট্যান্ট থাকে 78%। মানে এটা যদি খরচ হয়ে যায় কোনো কারণে, এটা আবার কি হয়? ওই খরচ নাইট্রোজেনটা কী হবে? পরিবেশে আবার চলে আসবে। এই যে একটা সাইকেল মেনটেন করে চলতেছে, এটাকে আমরা বলি নাইট্রোজেন ফিক্সেশন বলতেছি, ঠিক আছে। এখন নাইট্রোজেন ফিক্সেশন দুই পদ্ধতি হতে পারে, ঠিক আছে, একটা প্রাকৃতিক আর একটা হচ্ছে বাণিজ্যিক, ঠিক আছে। ন্যাচারালি যেটা হচ্ছে এটা প্রাকৃতিক। আমি একটু প্রাকৃতিকটা কীভাবে হয় এটা প্রথমে আলোচনা করি। আমাদের পরিবেশে কী থাকে? নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে। এখন যখন বিদ্যুৎ ক্ষরণ হয়, ঠিক আছে, ঠিক আছে, যখন বিদ্যুৎ ক্ষরণ হয় তখন তাপমাত্রা কত হয়ে যায়? অনেক বেশি বেড়ে যায়। কত বারে?
3000 ডিগ্রি সেলসিয়াস বাড়ে, এটা কিন্তু আসছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে বিদ্যুৎ ক্ষরণের তাপমাত্রা হয়ে যায় 3000 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, তখন দুইটা নাইট্রোজেন অক্সিজেন মিলে কি হয়, নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়, এটা আবার নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা পরবর্তীতে পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করবে। নাইট্রিক অ্যাসিডটা বৃষ্টির পানির সাথে মিশে এটা কই চলে আসবে, মাটিতে চলে আসবে। কই চলে আসবে, মাটিতে। এখন মাটিতে কি থাকে বলতো, মাটিতে থাকে চুনাপাথর। চুনাপাথরের সংকেত আমরা জানি, চুনাপাথর হচ্ছে যে ভাইয়া ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। চুনের সংকেত জানি, চুন হচ্ছে যে ক্যালসিয়াম অক্সাইড, চুনের পানি কি বলতো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলা, ঠিক আছে। আমাদের যে চুন আছে, ঠিক আছে, ওই চুনের সাথে আমাদের নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কি তৈরি করবে বলতো, ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করবে, ঠিক আছে। ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করবে। এটা কই আছে, মাটিতে আছে। এখন আমরা নবম চ্যাপ্টার, বোটানির নবম চ্যাপ্টারের মধ্যে পড়ছিলাম আমাদের উদ্ভিদ কী করে, খনিজ লবণ পরিশোষণ করে। খনিজ লবণ কি, একদম লবণটাকে সে শোষণ করতে পারে না, এটা কী হয়, আয়ন আকারে শোষণ করে। তার মানে কি, এটা একটা লবণ, ঠিক আছে। এই লবণটা দুইটা আয়ন তৈরি হবে, একটা ক্যালসিয়াম ক্যাটায়ন আর একটা কী হবে, নাইট্রেট লবণ তৈরি করবে, ঠিক আছে। তাহলে দুইটা আয়নে ভাগ হয়ে যাবে। এখন আমরা এখানে কি নাইট্রেট একটা আমরা আয়ন পাবো না, এই নাইট্রেট আয়নটা কিছু উদ্ভিদ তার মূলের মাধ্যমে শোষণ করে নিয়ে আসবে। এই যে কিছু উদ্ভিদ বললাম, কোন উদ্ভিদগুলো বলতো, লিগুমিনাস জাতীয় উদ্ভিদগুলো নাইট্রোজেন শোষণ করে আনবে, ঠিক আছে। এখন লিগুমিনাস জাতীয় উদ্ভিদে আমরা কী কী পড়ছিলাম বলতো, ওই যে শিম, ছোলা, মটর, এগুলাকে আমরা লিগুমিনাস জাতীয় উদ্ভিদ বলছিলাম। এদের মূলের মধ্যে কি থাকে, কতগুলো ব্যাকটেরিয়া থাকে, মানে হচ্ছে শৈবাল থাকে, সায়ানোব্যাকটেরিয়া, কি থাকে, নস্টক, অ্যানাবায়না, এগুলো থাকে। এগুলো কি করে, এটাকে শোষণ করে উদ্ভিদের মূলের মধ্যে মাধ্যমে নিয়ে আসতেছে। এখন মূলের মাধ্যমে এটা কই চলে যাবে, তো পাতার মধ্যে চলে যাবে। পাতার মধ্যে প্রশোধনের মাধ্যমে নাইট্রোজেন আবার কি হবে, পরিবেশে মুক্ত হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো, এভাবে কি হয়, নাইট্রোজেনটা আবার কি বায়ুমণ্ডলে ফিরে আসতেছে। ক্লিয়ার? এখানে আমরা দূষক পদার্থ থেকে একটু শুরু করি, ঠিক আছে। দূষক পদার্থকে আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা প্রাইমারি দূষক আর একটা হচ্ছে সেকেন্ডারি দূষক। এখন প্রাইমারি দূষক ভাই কাকে বলবো, মনে রাখবা যেগুলা শিল্প কারখানা থেকে তৈরি হয়েছে দূষক গ্যাসগুলা, ঠিক আছে, এবং এগুলো কি করতেছে, পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতেছে ডিরেক্টলি, সেগুলোকে আমরা বলবো প্রাইমারি দূষক বলবো। যেমন এখানে উদাহরণ দেখো কি দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ঠিক আছে। এটা একটু ভালো করে আমরা মনে রাখবো। এরপর কি আছে বলতো, সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে। এই সালফার ডাইঅক্সাইড কি করে, পরিবেশের যে অক্সিজেন আছে তার সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে। তাহলে এই সালফার ট্রাইঅক্সাইড কিন্তু পরিবেশের ক্ষতি করতেছে। তাহলে এখানে বলবো সালফার ডাইঅক্সাইড হচ্ছে প্রাইমারি দূষক আর সালফার ট্রাইঅক্সাইডটা হচ্ছে যে আমাদের সেকেন্ডারি দূষক, ঠিক আছে। ঠিক একইভাবে যদি নাইট্রিক অক্সাইড পরিবেশ থেকে, মানে হচ্ছে যে আমাদের কলকারখানা থেকে ডিরেক্টলি উৎপন্ন হচ্ছে এবং এটা কি আমাদের পরিবেশের ক্ষতি করতেছে, তাহলে সেটাকে আমরা বলতেছি প্রাইমারি দূষক। এর থেকে সেকেন্ডারি কি দূষক আছে বলতো, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন পেন্টাঅক্সাইড, ঠিক আছে। তো আমরা এখানে কি পড়বো, প্রাইমারি দূষকের এক্সাম্পল গুলা পড়বো, সেকেন্ডারি দূষকের এক্সাম্পল গুলা পড়বো। যে কোনো একটা মনে রাখবো, তাহলে আরেকটা অটোমেটিকলি পড়া হয়ে যাবে। দেখতে পারতেছো ভাইয়া, এখানে সেকেন্ডারি দূষক একটা এক্সাম্পল দেওয়া আছে, পারক্সি অ্যাসাইল নাইট্রেট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্যান্স আমরা সামনে পড়বো, ঠিক আছে। প্যান্স একটা সেকেন্ডারি দূষক। ওকে, আচ্ছা, এখন আমরা দূষকের গ্রাহক সম্পর্কে একটু আইডিয়া নিই। আচ্ছা, দূষকের গ্রাহক বলতে বোঝায় যেগুলা দূষক পদার্থকে অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করে দূষকটাকে নিউট্রালাইজ করার পর সে নিজে কি হবে, ক্ষতি সাধিত হবে, নিজে ক্ষতি সাধিত হবে, সেটাকে আমরা বলতেছি আমাদের দূষকের গ্রাহক বলবো বা রিসেপ্টর বলবো। যেমন আমাদের অ্যাসিড বৃষ্টি, ঠিক আছে, এটা একটা কি হচ্ছে বলতো, দূষক পদার্থ। এই অ্যাসিড বৃষ্টিকে অ্যাবজর্ব করতেছে আমাদের চুনা পাথরের তৈরি কতগুলো স্থাপত্য, মূর্তি, ঠিক আছে। ভাই কি বলতেছে বলতো, এই স্থাপত্যগুলো কি করতেছে, আমাদের অ্যাসিড বৃষ্টিকে নিউট্রাল করতেছে, নিজে কি হচ্ছে, ক্ষতি সাধিত হচ্ছে। তাহলে আমরা বলবো এই স্থাপত্যটা হচ্ছে যে আমাদের অ্যাসিড বৃষ্টির হচ্ছে যে রিসেপ্টর। ওকে, আচ্ছা, এখন সিঙ্ক কাকে বলবো, মনে করো কিছু পদার্থ আমাদের দূষক পদার্থকে অ্যাবজর্ব করার পরে নিজে কি হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, নিউট্রাল করে ফেলবে, বুঝছো, কিন্তু নিজে ক্ষতিগ্রস্ত হবে না, সেটাকে আমরা কি বলবো, সিঙ্ক বলবো। যেমন আমাদের বায়ুতে কি থাকে বলতো, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের সিঙ্ক হচ্ছে যে সমুদ্রের পানি এবং সবুজ উদ্ভিদ, এগুলো কার্বন ডাইঅক্সাইডের সিঙ্ক। এগুলো নিজে কখনোই হয় না, ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ঠিক আছে। এরপর আছে বলতো সালফিউরিক অ্যাসিডের সিঙ্ক হচ্ছে যে আমাদের চুনা পাথর। তাহলে চুনা পাথর হচ্ছে যে কি বলতো, আমাদের দূষকের সিঙ্ক, কিন্তু চুনা পাথর যে স্থাপত্য আছে, স্থাপত্য কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে সেটাকে আমরা কি বলবো, দূষকের গ্রাহক বলবো, ঠিক আছে। তাহলে গ্রাহক এবং সিঙ্ক বুঝতে পারছো? আচ্ছা, বুঝলে এখন আমরা একটু নিচের দিকে যাই, চলো। নিচের দিকে দেখো কতগুলা আমরা দূষকের মাত্রা পড়বো, ঠিক আছে। মাত্রাগুলো একটু আমি কিছু লাইন দাগাই দিই, এগুলো একটু পড়বা। মানে সালফার ডাইঅক্সাইডের মাত্রা মনে রাখবা, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড আর কি মিথেন,
এই চারটা গ্যাসের আমরা দূষণ মাত্রা সর্বোচ্চ, ঠিক আছে, মাত্রাটা আমরা একটু মনে রাখবো। ওকে, এখন একটু চলে আসি আমাদের দূষক যে গ্যাসগুলো আছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করি। প্রথমে আছে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। ভাই বলতে পারবা দহনের জন্য কোনটা প্রয়োজন? দহনের জন্য অক্সিজেনের প্রয়োজন, ঠিক আছে। এই অক্সিজেনটা কি হবে বলতো? পরবর্তীতে দহিত হবে। অক্সিজেন কি অন্য একটা পরমাণুকে দহন করে, এটা যদি সম্পূর্ণ দহন হয় তখন তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড, আর অসম্পূর্ণ দহন তৈরি হয় হলে হবে এটা হবে কার্বন মনোক্সাইড। বুঝতে পারছো? আচ্ছা, এই যে কার্বন মনোক্সাইড আছে এটাকে বলা হয় নীরব ঘাতক। কার্বন মনোক্সাইডকে কি বলা হয়? নীরব ঘাতক বলা হয়। কেন নীরব ঘাতক বলা হয়? এটা আমাদের রক্তের মধ্যে কি থাকে বলতো? হিমোগ্লোবিন থাকে, ঠিক আছে। এই হিমোগ্লোবিনের সাথে একটা বন্ড তৈরি করে ফেলে, ঠিক আছে, বন্ড তৈরি করে একটা যৌগ তৈরি করবে, ঠিক আছে, কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে থাকে। এখন কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করলে আমরা জানি কি বলতো, এখানে হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে? আয়রন থাকে, তাই না? এটা কি থাকে? আয়রন থাকে। আয়রন কি ব্লক মৌল বলতো? 3D মৌল, অবস্থান্তর মৌল। তার মানে কি ডি ব্লকের মধ্যে কি থাকে? কিছু জায়গা খালি থাকে। এই খালি জায়গার মধ্যে কি হয়? কার্বন মনোক্সাইডের মধ্যে যে কি থাকে বলতো? মুক্ত জলীয় ইলেকট্রন থাকে, সেগুলা সে কি করে বলতো? দখল করে ফেলে, মানে সন্নিবেশ বন্ধন তৈরি করে। এখানে তোমার সন্নিবেশ বন্ধন কিভাবে হয়েছে জানতে হবে না, কিন্তু আমরা জানি এই যে হিমোগ্লোবিনের সাথে কি করে বলতো? কার্বক্সি হিমোগ্লোবিন গঠন করে। তাহলে কি হিমোগ্লোবিন পুরো হাত সে দখল করে ফেলতেছে। এখন এখানে কোনো অক্সিজেন বন্ড হতে পারবে? কোনো অক্সিজেন বন্ড তৈরি করতে পারবে না। তাহলে ওই লোকটা কি হবে বলতো? শ্বাসকষ্ট, মানে হচ্ছে অক্সিজেন না নিতে পেরে কি হবে? মারা যাবে। বুঝছো? এই জন্য বলা হয় কার্বন মনোক্সাইডকে বলা হয় আমাদের নীরব ঘাতক বলা হচ্ছে। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন চলে আসি আমাদের কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইডের বৈশিষ্ট্য। মনে রাখবা এই উভয় গ্যাস হবে বর্ণহীন, গন্ধহীন কিন্তু বিষাক্ত গ্যাস, ঠিক আছে, বর্ণহীন, গন্ধহীন এবং বিষাক্ত গ্যাস। আচ্ছা, এই কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইডের উৎস কি? যেসব জায়গা থেকে কার্বন থাকবে, ঠিক আছে, যে সোর্স থেকে কার্বন থাকবে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এখন সোর্স গুলা কি কি আছে বলতো? গ্যাস ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট। গ্যাস মানে কি বলতো? মিথেন, মিথেন থাকে প্রাকৃতিক গ্যাস, তাই না? মিথেনের মধ্যে অবশ্যই কার্বন আছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। কোল মাইন, কোল শব্দের থেকে ভাই জানো? কয়লা, কয়লার প্রধান উপাদান কার্বন, ঠিক আছে। পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম আমরা পড়ছিলাম কার্বোহাইড্রেট থেকে পেট্রোলিয়াম তৈরি হয়, তাহলে এটা হবে। তুমি জাস্ট চার ব্লাস্ট ফার্নেস আর এটা কি অটোমোবাইলের বর্জ্য গ্যাস, এটা আমরা মনে রাখবো। ওকে, এখন এই যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইডের কারণে কি কি রোগ হয়ে থাকে, সমস্যাটা কি হয়? মনে রাখবা মাথাজনিত যত সমস্যা আছে, যেমন ধরো কি মাথা ধরা, তারপর কি মাথা ঝিমুনি, ঝিমুনি ঝিমুনি গুলা কি হয়ে থাকবে? কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইডের কারণে হয়ে থাকবে, ঠিক আছে। এরপরে আমরা গ্যাসে চলে যাই। দূষক কি আছে বলতো? সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। একটু আগে ভাইয়া বলছিলাম সালফার ডাইঅক্সাইড হচ্ছে প্রাথমিক, প্রাইমারি দূষক, আর সালফার ট্রাইঅক্সাইড ছিল সেকেন্ডারি দূষক, ঠিক আছে। এগুলো কি বলতো ভাইয়া? এগুলো হবে বর্ণহীন, অম্লীয় গন্ধযুক্ত। আমরা জানি এগুলো অম্ল গ্যাস তৈরি করে, তাই না? সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড তৈরি করে, তাই না? তাহলে এগুলো অম্ল গন্ধযুক্ত হবে, ঠিক আছে। আচ্ছা, এগুলোর সোর্স গুলা একটু ভালো করে আমরা দেখবো কি কি সোর্স আছে, কোত্থেকে আমরা সালফার ডাইঅক্সাইড তৈরি হতে পারে। সালফিউরিক অ্যাসিডের প্ল্যান্ট, তারপর হচ্ছে পেপার ম্যানুফ্যাকচার, তাপবিদ্যুৎ উৎপাদন ক্ষেত্র, অটোমোবাইল, এটা কার্বন ডাইঅক্সাইডে পড়ছিলাম, তাই না? আচ্ছা, ধাতুর সালফাইডের কিছু আকরিক থেকে, যেমন কোন কোন ধাতুর আকরিক বলতো? আমরা হচ্ছে জিঙ্ক, কপার আর লেড, ঠিক আছে। এই ধাতুর নিষ্কাশন প্ল্যান্ট থেকে আমরা কি করতে পারি? সালফার ডাইঅক্সাইড গ্যাসটা পেতে পারি, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড পেতে পারি। এখন মনে রাখবা ভাইয়া সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এই গ্যাসগুলো যদি আমাদের দেহের মধ্যে ঢুকে, মনে রাখবা শ্বাসকষ্টজনিত যত রোগ আছে সেগুলো হবে। তাহলে কি কি হবে বলতো? নাকে মুখে জ্বালা তৈরি হবে, ঠিক আছে। শ্বাসনালীতে, শ্বাস মানে কি? ট্রাকিয়া, ঠিক আছে, শ্বাসনালীর প্রদাহ হবে। ট্রাকিয়ার পরবর্তীতে কি থাকে বলতো? ব্রঙ্কাস থাকে। তাহলে এখানে কি ব্রঙ্কাসের মধ্যে যদি প্রদাহ হয় সেটাকে আমরা কি বলবো? ব্রঙ্কাইটিস বলবো। হাঁপানি রোগে সৃষ্টি করবে, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসে আমরা নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস। মনে রাখবা ভাইয়া নাইট্রিক অক্সাইড হচ্ছে যে বর্ণহীন নিরপেক্ষ, ঠিক আছে। নাইট্রিক অক্সাইড বর্ণহীন নিরপেক্ষ, কোনো বর্ণ থাকবে না, এটা নিরপেক্ষ হবে। কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইড বাদামি অম্লীয় গ্যাস, ঠিক আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড বাদামি অম্লীয় গ্যাস। এখন মনে রাখবো ভাইয়া ওই যে বললাম না একটা সেকেন্ডারি দূষক তোমাকে আলাদা করে মনে রাখতে বলছিলাম, প্যান্স, ঠিক আছে, পারক্সি অ্যাসাইল নাইট্রেট। এই প্যান্স গ্যাসটা কি কি দ্বারা তৈরি হয় এটা আসবে, ঠিক আছে। মনে রাখবা প্যান্স গ্যাসের মধ্যে কি কি থাকে? নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওজোন আর কিছু হাইড্রোকার্বন থাকবে, ঠিক আছে। এই চারটা গ্যাস দ্বারা
প্যান্স তৈরি করবে। তো প্যান্সের একটা ইম্পর্টেন্স কি, আমরা যখন হচ্ছে শহর অঞ্চলে থাকি না, তখন ধুলাবালি এগুলো একসাথে মিলিত হয়ে একটা কি করে বলতো কুয়াশার মতো আবরণ তৈরি করে, সেটাকে আমরা বলি ফটোকেমিক্যাল স্মোক। ঠিক আছে, তাহলে ফটোকেমিক্যাল স্মোক কে তৈরি করবে বলতো, আমাদের প্যান্স তৈরি করবে। তাহলে প্যান্সের যে যৌগগুলো আছে, ঠিক আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে কোন কোন গ্যাস আছে। এখন আমাদের বায়ু দূষকের ক্ষতিগ্রস্ত মানে কি কি ক্ষতিকর প্রভাব, এটা একটা রিং দিও। এখন চলে আসি আমরা গ্রিন হাউস গ্যাস ও গ্রিন হাউস প্রভাব বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, মনে রাখবো ভাইয়া, শীত প্রধান দেশের মধ্যে চাষাবাদ করাটা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তখন আমরা কি করি, ওই শীত প্রধান দেশের মধ্যে একটা কাচের ঘর তৈরি করি। ঠিক আছে, ওইখানে একটা কি করি, কাচের ঘর তৈরি করি। দেখো, এই কাচের ঘরটা তৈরি করার পরে আমরা জানি কি সূর্য থেকে বিভিন্ন আলোক রশ্মি আসে। ওই আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য তখন কত থাকে বলতো, ছোট থাকে। এই ছোট তরঙ্গ দৈর্ঘ্য সহজে কি করে কাচের মাধ্যমটা ভেদ করে ভেতরে ঢুকে যেতে পারে, ভেতরে ঢুকে যায়। ঠিক আছে, এরপর এই ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলা বা রশ্মিগুলা কি হয়, ভূপৃষ্ঠের মধ্যে রিফ্লেক্ট হয়। যখন রিফ্লেক্ট হবে, রিফ্লেক্ট হওয়ার সাথে সাথে এদের তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কি হয়ে যাবে, তো বড় হয়ে যায়। এত বড় তরঙ্গ দৈর্ঘ্য তখন আর কি করতে পারে না, কাচের মাধ্যম ভেদ করতে পারতেছে না। তাহলে ভেতরে কি তরঙ্গ দৈর্ঘ্যগুলো থেকে গেল। তখন কিছু গ্যাস এখানে এই এনার্জি গুলা সে অ্যাবজর্ব করে ভেতরে কি করবে বলতো, আমাদের তাপমাত্রা বাড়ায় দিবে। ঠিক আছে, ভেতরের তাপমাত্রা প্রায় 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। ঠিক আছে, তাহলে বাইরে শীত, ভেতরে কি বলতো গরম। এভাবে আমরা কি করি, ভেতরে একটা গরম এনভায়রনমেন্ট তৈরি করি, ওভাবে আমরা চাষ করে থাকতে পারতেছি। বুঝতে পারছো? এই জিনিসটাই সেম প্রসেসটা কোথায় হয়ে থাকে, আমাদের পৃথিবীতে হবে। পৃথিবীর স্ট্র্যাটোস্ফিয়ার লেয়ারের মধ্যে কোন লেয়ারটা থাকে, কি থাকে বলতে, একটা ওজোন স্তর থাকে। ঠিক আছে, এই ওজোন স্তর প্রথমে হবে মানে সূর্য থেকে ছোট তরঙ্গের দৈর্ঘ্যগুলা সহজেই হবে ওজোন স্তরটা ভেদ করে ভেতরে ঢুকে গেল। যখন ভূপৃষ্ঠে রিফ্লেক্ট করবে, এর তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে যাবে। বেড়ে যাওয়ার পরে এটা কি করতে পারবে না, ওজোন স্তরটা ভেদ করে বের হতে পারতেছে না। তখন কি করবে, আমাদের ওজোন স্তরের ভেতরে মানে বায়ুমণ্ডলের মধ্যে কতগুলা গ্যাস থাকবে, ওই গ্যাসগুলা কি করবে, ওই রশ্মির শক্তিটা নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিবে। তার নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেওয়ার নেওয়ার যে ক্ষমতা থাকবে, ওই গ্যাসগুলাকে আমরা কি বলবো, গ্রিন হাউস গ্যাস বলবো। তাহলে কি করলো বলতো, ওই আমাদের ওজোন লেয়ারের ভিতরে কতগুলা গ্যাস থাকলো, ওই গ্যাসগুলা কি করবে, আমাদের ওই তরঙ্গ দৈর্ঘ্য থেকে সে শক্তিটা নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিবে। তার মানে কি, তার মধ্যে কি হবে বলতো, তাপটা বেড়ে যাবে। তখন এভাবে আস্তে আস্তে কি করবে, আমাদের পরিবেশের তাপমাত্রাটা বাড়ায় দিবে। বাড়ায় দেওয়ার কারণে নর্থ পোল সাউথ পোলে যে বরফগুলো আছে, সেগুলো বরফ গলতে শুরু করবে। একসময় কি পৃথিবীটা ভেসে যাওয়ার কথা। ঠিক আছে, তাহলে আমি কি বলছি, ওই যে কতগুলা ভেতরে থাকে, ওজনের ভেতরে কতগুলা গ্যাস থাকে, যেগুলো কি করে এনার্জিটাকে অ্যাবজর্ব করে রাখে, ওটাকে আমরা বলবো গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, এবং গ্রিন হাউস গ্যাসগুলো কি কি আছে বলতো ভাইয়া, কার্বন ডাই অক্সাইড, মিথেন, তারপর কি আছে সিএফসি, ওজোন, নাইট্রাস, এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, আর এটা কি জলীয় বাষ্প। এই 6টা আমরা মনে রাখবো। শুধু এটা পড়লে হবে না ভাইয়া, দেখতে হবে তাপমাত্রা বৃদ্ধিতে তাদের পার্সেন্টেজ, কার ভূমিকা সবচেয়ে বেশি। একটা প্রশ্ন আসে, বুঝছো, গ্রিন হাউস গ্যাসের মধ্যে মানে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী প্রধান গ্যাস কোনটা। প্রধান গ্যাস যদি বলা হয়, সবচেয়ে বেশি দায়ী কোনটা বলতো, কার্বন ডাইঅক্সাইড। কত পার্সেন্ট, 50%। ঠিক আছে, আরেকটা যদি প্রশ্ন বলি, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সবচেয়ে ক্ষতিকর গ্যাস, একটা বলছে যে সবচেয়ে ক্ষতিকর গ্যাস। দেখো, সবচেয়ে ক্ষতিকর হচ্ছে কোনটা বলতো, সবচেয়ে ক্ষতিকর হচ্ছে সিএফসি গ্যাস। প্রশ্ন দুইটা বুঝতে পারছো, দুইটা প্রশ্ন এভাবে আসতে পারে, তখন তুমি এভাবে অ্যান্সার দিবা। ঠিক আছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড 50%। ঠিক আছে, বাকিগুলো যেটা আছে আমরা পার্সেন্টেজ গুলো মনে রাখবো। কার্বন ডাইঅক্সাইডের যদি ক্ষতিকর প্রভাব 1 গুণ হয়, বাকিগুলো কত গুণ, এটা আমরা মনে রাখবো পারবো না ভাই, এটা একটু 4টা মনে রাখতে হবে। এটাকে স্টার দাও, 3 স্টার। ঠিক আছে, অবশ্যই আমরা এটা পড়বো। ঠিক আছে, শুধু এটা হচ্ছে যে জিকের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বলবে কোনটা গ্রিন হাউস গ্যাস না। ঠিক আছে, এখান থেকে অপশন। এখন চলে আসি আমরা গ্লোবাল ওয়ার্মিং এ সবচেয়ে বেশি দায়ী কে বলতো, কার্বন ডাই অক্সাইড সবচেয়ে বেশি দায়ী। ঠিক আছে, বৈশ্বিক গড় তাপমাত্রা কত পার্সেন্ট বৃদ্ধি পায়, 3 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাবে। এগুলো একটু এমসিকিউ তোমরা দেখে নিও। ঠিক আছে, যেমন মিথেনের বর্তমান ঘনমাত্রা 1.7 ppm। ঠিক আছে, এটা কত পার্সেন্ট বৃদ্ধি ঘটায়, প্রতি বছর 1.2% হারে বৃদ্ধি ঘটতেছে। তো এটা একটা কনসার্নিং বিষয়, আমরা মনে রাখবো। এখন চলে আসি আমরা সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। এই ক্লোরোফ্লোরোকার্বন আমাদের পৃথিবীর জন্য অনেক ক্ষতিকর। কেন, আমাদের যে পৃথিবীর মধ্যে একটা লেয়ার থাকে না, ওজোন লেয়ার, এই ওজোন লেয়ারটাকে ক্ষতিগ্রস্ত করতেছে, মানে এটাকে ছিদ্র বিশিষ্ট মানে ছিদ্র ছিদ্র করে ফেলতেছে কে, সিএফসি। যদি বলা হয় ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ কোনটা, অপশন মনে করো কার্বন ডাইঅক্সাইড আছে, সিএফসি আছে, কোনটা থাকবা, সিএফসি থাকবা। কার্বন ডাইঅক্সাইড না, কিন্তু ওজোন স্তর ধ্বংস করে না, কার্বন ডাইঅক্সাইড আমাদের গ্রিন হাউস ইফেক্টটাকে বাড়াবে। ঠিক আছে, মানে গ্লোবাল ওয়ার্মিং করবে।
তাহলে কি বলছো বলতো, এই সিএফসি হচ্ছে যে আমাদের ওজোন স্তর ক্ষয় করার জন্য প্রধান ভূমিকা পালন করে থাকে। তাহলে সিএফসি আমাদের আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। এই জন্য পরবর্তীতে মন্ট্রিয়াল প্রোটোকল, ঠিক আছে, মানে হচ্ছে যে কানাডার একটা শহর, এটাকে বলা হয় মন্ট্রিয়াল, ঠিক আছে, এখানে একটা সম্মেলন হয়েছিল কত সালে বলতো, 2010 সালে সিএফসি ব্যবহার একদম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল। এর পরিবর্তে আমরা কি দিই, হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন ইউজ করতেছি, ঠিক আছে। তো এগুলো আমরা একটু এমসিকিউ এর জন্য আমরা একটু দেখে ফেলবো। এখন চলে আসি আমরা সিএফসি গ্যাস, ঠিক আছে। দেখো সিএফসি এর মধ্যে আচ্ছা, বৈশ্বিক উষ্ণতা হ্রাসের জন্য বিশ্বের করণীয় আমরা দেখব। আমরা একটু এই চারটার মধ্যে চলে আসি। আচ্ছা, সিএফসি গ্যাস বললাম না, ক্লোরোফ্লোরোকার্বন, এখানে কতগুলো এমসিকিউ আছে, একটু দাগাও এগুলা, ঠিক আছে। যদি বলা হয় আমাদের ওজোন স্তর, ঠিক আছে, ওজোন কি, ওজনের ছিদ্র হয়ে যাচ্ছে না, ওজনগুলা ছিদ্র হয়ে যাচ্ছে কার কারণে, সিএফসির কারণে। এটা সর্বপ্রথম কে বলছিল বলতো, আমাদের বিজ্ঞানী জো ফোরম্যান লক্ষ্য করছিল, ঠিক আছে। আর বিজ্ঞানী সুসান সুলেমান বলছিল ক্লোরিন হচ্ছে যে, ক্লোরিন দূষণকে প্রধান দায়ী করা হয়েছিল আমাদের ওজোন স্তর ধ্বংস করার জন্য। তো যেভাবে ওজোন যে ছিদ্র, ওজোন ছিদ্র, এটা সর্বপ্রথম কে প্রমাণ করছিল, জো ফোরম্যান। আর ক্লোরিন যে দায়ী তার জন্য, সেটা কে করছিল, সোলেমন। এটা একটু আমরা দেখব। এখন আমরা একটু সিএফসি দেখো, এটার মধ্যে চলে আসি চারটার মধ্যে। দেখো ভাইয়া, সিএফসি এর সংকেত থেকে আমরা, সিএফসি নাম্বার থেকে আমরা সংকেত বের করার নিয়ম শিখবো, ঠিক আছে। দেখো তো এখানে কি দেওয়া আছে, সিএফসি 11, তার সংকেত কত হবে বের করতে হবে। মুখস্থ করবা, মুখস্থ করার দরকার নেই। তুমি করবা যেই নাম্বারটা থাকবে তার সাথে 90 যোগ করবে। দেখো সিএফসি 11, 11 সাথে 90 যোগ করলে কত হয় বলতো, 101। তার মানে কি 101 হচ্ছে, এর নিচে নিচে কি বসাবা, হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন, ফ্লোরিন, ঠিক আছে। তো এখন বলো কার্বন কয়টা আছে, একটা, এই যে কার্বন একটা দিলাম, ঠিক আছে। কার্বনে কয়টা হাত, আমরা জানি 4টা হাত, তাহলে 4টা হাত দিয়ে দিলাম। 4টা হাতের মধ্যে দেখো তো হাইড্রোজেন কয়টা আছে, হাইড্রোজেন আছে 0, ঠিক আছে। তাহলে ফ্লোরিন কয়টা আছে, এই যে একটা, ফ্লোরিন আছে একটা। তাহলে ফ্লোরিন দেওয়ার পরে যে খালি হাতগুলো থাকবে সেগুলো আমরা কি দ্বারা পূরণ করে দেব, ক্লোরিন দ্বারা পূরণ করে দেব। তাহলে এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, তাহলে সংকেত কি হবে বলতো, CCl3F, ঠিক আছে। এই যে CCl3F বা CFCl3, ঠিক আছে। এটা তো বের করা সহজ। তুমি বলো ভাইয়া তাহলে 113 বের করাটা কি কঠিন, আমি এটাও দেখাই দিচ্ছি, ঠিক আছে, কিভাবে বের করবো আমরা। আচ্ছা, দেখি চলো। আচ্ছা, যদি বলা হয় 113, তাহলে আমরা কি করবো বলতো, এই যে 113 এর সাথে আমরা কি 90 যোগ করব। 90 যোগ করলে কত হয়, 302। এর নিচে নিচে তুমি কার্বন, হাইড্রোজেন, ফ্লোরিন বসায় দাও। তার মানে কি কার্বন কয়টা আছে, কার্বন আছে 2টা, এই যে একটা কার্বন, এই যে একটা কার্বন, 2টা কার্বন দিলাম। প্রত্যেকটার হাত কমপ্লিট করে দাও, ঠিক আছে, 3টা 3টা আছে। তাহলে দেখো হাইড্রোজেন নাই, ফ্লোরিন আছে কয়টা, 3টা। তাহলে এখানে 2টা ফ্লোরিন দিয়ে দাও, ঠিক আছে, এখানে একটা ফ্লোরিন দিয়ে দাও। বাকি যে খালি হাত থাকবে সেগুলো আমরা ক্লোরিন দ্বারা পূর্ণ করে দিচ্ছি। দেখো ক্লোরিন, 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 তাহলে এটার সংকেতটা কি হবে, CF2Cl, ডট দাও বা হাইপেন দাও, যেটা খুশি, ঠিক আছে। আরেকটা সি, দেখো এখানে এফ কয়টা আছে, একটা, CFCl2। তাহলে এটাই হচ্ছে যে সিএফসি 113 সংকেত, ঠিক আছে, পারবো আমরা। এখন একটু বইয়ের মধ্যে চলে যাই। বই কোথায়, বই বই বই, হ্যাঁ এখানে। আচ্ছা, তাহলে আমরা সংকেত থেকে, নাম্বার থেকে কিভাবে সংকেত বের করা নিয়ম আমরা মোটামুটি জানি। এখন এগুলোর ব্যবহারটা দেখতে হবে। দেখো সিএফসি 11 এবং 12, ঠিক আছে, ব্যবহার সেম। দেখো সিএফসি 11 হচ্ছে নরম ফোম, আর 12 হচ্ছে যে কঠিন ফোম, ঠিক আছে। আচ্ছা, 11-12 ব্যবহার সবই একই, শুধুমাত্র এয়ার কন্ডিশনার ইউজ করা হয় কোনটা, সিএফসি 12, কিন্তু ওইটা কি এয়ার কন্ডিশনার ইউজ করা হয় না, ঠিক আছে। এখন একটু দেখি সিএফসি 113 কাজ কি। তুমি জাস্ট মনে রাখবা, গ্লুজ ইলেকট্রিক সার্কিটে আমরা কি করি, 113টা ইউজ করে থাকি, ঠিক আছে। আচ্ছা, সিএফসি ব্যবহার, তার মানে হচ্ছে ক্ষতিকর দিকগুলা, মানে কোথায় কোথায় ব্যবহার করে থাকি, সংকেতগুলা, নাম্বারগুলো আমরা দেখলাম। এখন সিএফসি কিভাবে আমাদের ওজোন স্তরটাকে ধ্বংস করে এটা একটু দেখার চেষ্টা করি, চলো, ঠিক আছে। দেখো এখানে CF2Cl2 দেওয়া আছে, সিএফসি 12 সংকেত দেওয়া আছে। এই 12টা কি হয় বলতো, আল্ট্রাভায়োলেট রের মাধ্যমে মুক্ত কি হয় বলতো, সুষম বিভাজন হয়, ঠিক আছে। বিভাজন করে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা সুষম বিভাজন আর একটা কি বলতো, বিষম বিভাজন। মনে রাখবো ভাইয়া, সুষম বিভাজনে কি হয়, মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল তৈরি হয়। আর বিষম বিভাজনে কি হবে, ওই যে আয়ন তৈরি হবে, মানে কি ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল তৈরি হবে, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে বলতো, আমাদের সুষম বিভাজন হচ্ছে। তার মানে কি, তার মাঝখানে যে শেয়ার করে ইলেকট্রন ছিল সেটাকে সমানভাবে কি হয়েছে, দুইটা
দুইটা অংশ নিয়ে নেবে। যেমন ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে নিবে, আর একটা করে এই জিনিসটা একটা ক্লোরিন নিয়ে নিবে। তাহলে দেখো এই ক্লোরিনের মধ্যে কি তৈরি হচ্ছে, ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক তৈরি করছে। এই ক্লোরিনটা পরবর্তীতে একটা ওজনকে ক্ষতিগ্রস্ত করতেছে, ঠিক আছে, ক্ষতিগ্রস্ত করে অক্সিজেন বের করে দিচ্ছে, নিজে একটা কি ফ্রি রেডিক্যাল তৈরি করলো ওজনের অক্সিজেনের সাথে। এইটা আবার কি করে অক্সিজেনের সাথে মুক্ত হয়ে আবার কি একটা একটা ক্লোরিন কি হয়, ফ্রি রেডিক্যাল তৈরি করতেছে। তুমি বুঝো বিষয়টা। এখানে যে ক্লোরিনটা ছিল ফ্রি রেডিক্যাল, ঠিক আছে, সে কিন্তু অক্ষত থাকতেছে, কিন্তু অক্ষত থেকেও সে কি করতেছে, একটা নিরীহ কি করতেছে, একটা ওজনকে সে ধ্বংস করে ফেলতেছে। ধ্বংস করার পরে সে অক্ষত অবস্থা থাকতেছে, সে কি করবে, আরেকটা ওজনকে সে কি করবে বলতে অ্যাটাক করবে। এভাবে সাইকেল চলতেই থাকবে। তার মানে কি দেখতে পাচ্ছ এটা কতদিন ধরে এটা কি করতে পারবে, ওজনকে ধ্বংস করবে, কতগুলো ওজনকে, ঠিক আছে। এভাবে কি করে থাকে আমাদের ওজোন স্তর ধ্বংসপ্রাপ্ত হয়। এই যে ক্লোরিনটা একটা ক্লোরিন মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে, ঠিক আছে, এই ক্লোরিনের অর্ধায়ু কি বলতো, প্রায় 2 বছর। দেখতে পারতেছো, তাহলে একটা ক্লোরিন 2 বছর যাবত কতগুলা ওজনকে সে হচ্ছে যে ঝামেলায় ফেলাবে। ওকে, দেখছো। আচ্ছা, এই ক্লোরিন থেকেও সবচেয়ে বেশি ক্ষতিকর কোনটা বলতো, ক্লোরিন থেকে ক্ষতিকর হচ্ছে যে ব্রোমিন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন একটু ব্যবহারগুলো একটু দেখবো। আমরা অগ্নি নির্বাপক হিসেবে হ্যালোনস ইউজ করে থাকি, ঠিক আছে। কীটনাশক রূপে আমরা কি করে থাকি, আমরা হচ্ছে যে CH3Br ইউজ করে থাকি, এগুলো একটু দেখবো আমরা। এখন বললাম না ওজোন স্তর ক্ষয় করার জন্য দায়ী কারা। প্রথমে হচ্ছে যে প্রধান দায়ী কে বলতো, আমাদের ওজোন স্তর CFC। এছাড়াও নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন, তারপর নাইট্রাস অক্সাইড, তারপর কি আছে মিথেন, তারপর হ্যালোন সমূহ, এবং কি হবে কার্বন টেট্রাক্লোরাইড, এগুলা ওজোন স্তর ধ্বংস করে থাকে, আমরা মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা বললাম না CFC এখন তাহলে কি আমাদের ইউজ করা যাবে না, তাহলে এর পরিবর্তে আমরা কি ইউজ করব, হাইড্রোকার্বন ইউজ করতে পারি। যেমন কি করে ইউজ করব, তো আইসোবিউটেন ইউজ করে থাকি, ঠিক আছে, অথবা হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন ইউজ করতে পারি, ঠিক আছে, CFC এর পরিবর্তে। আচ্ছা, এখন আমরা এসিড বৃষ্টির মধ্যে চলে যাই। মনে রাখবা ভাইয়া, এসিড বৃষ্টি কি হয়, ওই যে পরিবেশে কতগুলা গ্যাস তৈরি হবে, ওই গ্যাসগুলা পানির সাথে বিক্রিয়া করে কতগুলা অ্যাসিড তৈরি করে, যেটা বৃষ্টির মাধ্যমে আমাদের পৃথিবীর মধ্যে পড়বে, সেগুলো হচ্ছে যে অ্যাসিড বৃষ্টি। তাহলে মনে রাখবা এসিড বৃষ্টির মধ্যে কোন অ্যাসিডগুলো থাকে, একটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড, ঠিক আছে, কোন অ্যাসিডগুলো থাকে, সালফিউরাস অ্যাসিড থাকে, সালফিউরিক অ্যাসিড থাকে, আর একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড থাকে, ঠিক আছে। এগুলো যখন পানির সাথে মিশে বৃষ্টি হয়ে ভেতরে মানে ভূপৃষ্ঠে পড়বে, তখন তার পিএইচটা কত হবে, তো 5.6 এর কম হতে হবে। 5.6 এর কম হলে সেটাকে আমরা কি বলবো, অ্যাসিড বৃষ্টি বলবো, ঠিক আছে। আচ্ছা, এখন মনে রাখবা জাস্ট, এই যে প্রথমে আমরা সালফিউরাস অ্যাসিড, ঠিক আছে, এই সালফিউরিক অ্যাসিড কোন গ্যাস, সালফিউরিক অ্যাসিড তৈরি করার জন্য কোন গ্যাস দায়ী বলতো, সালফার ডাইঅক্সাইড গ্যাসটা দায়ী, ঠিক আছে, সালফিউরাসের জন্য। সালফিউরিকের জন্য সালফার ট্রাইঅক্সাইড, ঠিক আছে, সালফিউরিকের জন্য সালফার ট্রাইঅক্সাইডটা দায়ী, ঠিক আছে। দেখো সালফার ট্রাইঅক্সাইড কি করবে, পানির সাথে বিক্রিয়া করে সালফিক অ্যাসিড তৈরি করবে। আর নাইট্রিক অ্যাসিডের জন্য নাইট্রিক অক্সাইড গ্যাসটা দায়ী, ঠিক আছে। তো আমরা পারবো না কোনটার জন্য কোন গ্যাসগুলা দায়ী, এগুলো একটু আমরা মনে রাখবো। আচ্ছা, এখন চলে আসি আমরা, এখন মনে করো তোমার মানে হচ্ছে তোমার এলাকার মধ্যে একটা গ্যাসের প্রাদুর্ভাব বেড়ে গেল, মানে দূষক গ্যাসগুলো সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, এসব গ্যাস বেড়ে গেল। আর এটাকে কি করতে হবে, আমাদের ফিল্টার করতে হবে না, মানে কি ফিল্টার করতে হবে। এই ফিল্টারের প্রথম একটা পদ্ধতি আছে FGD প্ল্যান্ট, মানে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন, এটাকে আমরা কি বলি, ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন। মনে রাখবা FGD প্ল্যান্টে শুধুমাত্র আমরা সালফার ডাইঅক্সাইড যে গ্যাসটা আছে সেটাকে ফিল্টার করে থাকি। কোনটাকে, সালফার ডাইঅক্সাইড গ্যাসটাকে ফিল্টার করে থাকি। এই পদ্ধতিতে আমরা কি করি, FGD প্ল্যান্টে আমরা সাথে চুনা পাথর ক্যালসিয়াম কার্বনেট এর সাথে সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া করাই, বিক্রিয়া করে অনেক কিছু পদ্ধতি ইউজ করে আমরা কি করে বলতো, জিপসাম তৈরি করে ফেলি, যেটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর না, ঠিক আছে। জিপসাম, জিপসামের সংকেত কিন্তু অবশ্যই পারতে হবে, ঠিক আছে। এখানে কয় অণু পানি থাকে বলতো, 2 অণু পানি থাকে, ঠিক আছে। জিপসামের সংকেতটা আমরা অবশ্যই মনে রাখবো। তাহলে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন প্রক্রিয়ায় আমরা কি করি, সালফার ডাইঅক্সাইডকে ফিল্টার করে আমরা কি করি, জিপসাম তৈরি করে থাকি। ওকে, এরপর মনে রাখবা বাকি যেই গ্যাসগুলো আছে, যেমন মনে করো হচ্ছে যে আমরা কার্বোহাইড্রেট, কার্বন মনোক্সাইড, তারপর কি নাইট্রিক অক্সাইড, এই দূষক গ্যাসগুলোকে আমরা ফিল্টার মানে নিউট্রাল করার জন্য কি ইউজ করে থাকি বলো, অটো এক্সস্ট সিস্টেম, ঠিক আছে, অটো এক্সস্ট সিস্টেম ইউজ করে থাকি, ঠিক আছে। তো এই দুটি এমসিকে আমরা পারবো না। অটো এক্সস্ট সিস্টেমে প্রভাবক হিসেবে আমরা কোনটা নেই, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, ঠিক আছে, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড আমরা ইউজ করে থাকি। তো বুঝলাম ফিল্টার, ঠিক আছে, দুইটা আছে, একটা FGD প্ল্যান্ট, একটা হচ্ছে আমাদের অটো এক্সস্ট সিস্টেম। ওকে, আচ্ছা, অ্যাসিড বৃষ্টির কিভাবে হয়, কিভাবে হবে বলতো, প্রত্যেকটা গ্যাসের সাথে আমাদের
পানি বিক্রিয়া করে ওই অ্যাসিডটা তৈরি করবে। ঠিক আছে, এখন চলে আসি আমরা অ্যাসিড ক্ষার তথ্য। ঠিক আছে, অম্ল ক্ষার তথ্য। ঠিক আছে, অম্ল ক্ষারের মধ্যে তিনটা তত্ত্ব আছে, আরহেনিয়াস, ব্রনস্টেড লাউরি, লুইস মতবাদ, তিনটাই আমরা পড়বো। ঠিক আছে, এই মতবাদকে সংক্ষেপে আমরা বলবো আবুল থিওরি। চলো একটু আবুল থিওরির মধ্যে আমরা চলে যাই। আবুল থিওরি কই, আচ্ছা এখানে কিছু এমসিকিউ প্রথমে আমরা একটু সলভ করার চেষ্টা করি। চলো দেখো এখানে কি বলছি আমি, 8 গ্রাম হিলিয়াম গ্যাসের আদর্শ গ্যাস সমীকরণ কোনটি? ঠিক আছে, আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। আচ্ছা এটা অন্য কালার দিয়ে দেখি। হ্যাঁ আমরা জানি আদর্শ সমীকরণ কি হচ্ছে, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তাইলে আমাকে বলো পিভি ইজ ইকুয়াল টু এন, এন এর জায়গায় আমরা কি লিখবো? 8 গ্রাম বলছে না, আমরা হিলিয়ামের পারমাণবিক ভর কত জানি? 4। তাহলে বলতো এখানে এন কত হবে বলতো? ডব্লিউ, ডব্লিউ কত দেওয়া আছে? 8, 8/4 RT। তাহলে কত হবে বলতো? 2 RT। পিভি ইজ ইকুয়াল টু 2 RT। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। এখন বলা আছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ ধ্রুবক এ এ বোঝায়। এগুলো আসলে তোমাদের জন্য প্রশ্ন লিখছিলাম, বুঝছো? ভাবছিলাম তোমরা, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, তোমাদের কমেন্ট দেখবো, তোমরা কি অ্যান্সার দাও। ঠিক আছে, এখন তো অ্যান্সার আমারই দিতে হচ্ছে, অসুবিধা নেই। দেখো ভ্যান ডার ওয়ালস সমীকরণে আমরা এ কি বুঝেছিলাম বলতো? বুঝেছিলাম আন্তঃআণবিক আকর্ষণ, নট বিকর্ষণ, শুধুমাত্র কি আকর্ষণ। ঠিক আছে, এ ধারা, বিকর্ষণ না। ঠিক আছে, আচ্ছা তো দেখাইছি। আচ্ছা এগুলো পড়ানো হয়ে গেছে। ওকে, বয়লার তাপমাত্রা পড়া হয়ে গেছে। এখানে কি বলা আছে? ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে কোনটি ভূমিকা রাখে না? ফটোকেমিক্যাল স্মোক কে তৈরি করে? প্যান্স তৈরি করে। প্যান্সের মধ্যে আমরা 4টা যৌগ পড়ছিলাম, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, আরেকটা ছিল ওজোন, আরেকটা ছিল কার্বোহাইড্রেট। ঠিক আছে, তাহলে কোনটা নাই বলতো? সিএফসি নাই। ঠিক আছে, বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কোন অ্যাসিড তৈরি হয়? ওই যে বজ্রপাত মানে কি, নাইট্রোজেন ডাই অক্সাইড, নাইট্রিক অক্সাইড আর অক্সিজেন মিলে কি তৈরি করে? নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করে, তাই না? নাইট্রোজেন অক্সিজেন মিলে নাইট্রিক অক্সাইড তৈরি করে, এভাবে নাইট্রিক অ্যাসিড তৈরি হয়, তাই না? নাইট্রিক অ্যাসিড হবে বজ্রপাতে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই তো চলে আসি আমরা আবুলের থিওরি। ঠিক আছে, অ্যাসিড ক্ষার থিওরি। প্রথমে আদে মনে রাখবো আরহেনিয়াস, বদে মনে রাখবো ব্রনস্টেড লাউরি, লদে মনে রাখবো লুইস মতবাদ। ঠিক আছে, প্রথমে চলে আসি আমরা আরহেনিয়াস মতবাদ বা আয়নিক মতবাদ কাকে বলা হয়। মনে রাখবা আয়নিক মতবাদ হচ্ছে জলীয় দ্রবণে দিবে। এখন আমরা এটা কি বলি? অ্যাসিড। অ্যাসিড হচ্ছে যেটা জলীয় দ্রবণে H+ আয়ন দিবে, তাকে আমরা অ্যাসিড বলবো। আর যেটা জলীয় দ্রবণে OH- আয়ন দিবে, সেটাকে আমরা কি বলবো? ক্ষার বলবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা সহজ, মানে কি তীব্র অ্যাসিড তীব্র ক্ষার। আমরা তীব্র অ্যাসিড কি করে? জলীয় দ্রবণে H+ দিবে, আর তীব্র ক্ষার দিবে বলতো জলীয় দ্রবণে OH- আয়ন দিবে। এভাবে সহজভাবে যেটা আমরা ব্যাখ্যা করতে পারি সেটা হচ্ছে যে আরহেনিয়াস মতবাদ। ঠিক আছে, এখন কিছু কিছু অম্ল, কিছু কিছু ক্ষার, ঠিক আছে, কি করে এরা বলতো? জলীয় দ্রবণে H+ বা OH- আয়ন দিবে না। তাদেরকে ব্যাখ্যা করার জন্য আমরা কিসের মধ্যে চলে যাব? ব্রনস্টেড লাউরি মতবাদের মধ্যে চলে যাব। ঠিক আছে, ব্রনস্টেড লাউরি কিন্তু এগুলোকে সিদ্ধ করতে পারতেছে। তাহলে মজুরালরির অপর নাম হচ্ছে যে প্রোটনীয় মতবাদ, মানে প্রোটন নিয়ে আলোচনা করব। দেখো এসিড কাকে বলবো? যেটা প্রোটন ত্যাগ করবে, প্রোটন যে ত্যাগ করবে তাকে আমরা কি বলবো? অ্যাসিড বলবো। ঠিক আছে, ক্ষার কাকে বলবো? যে প্রোটন গ্রহণ করবে নিজের দিকে, তাকে আমরা কি বলবো? ক্ষার বলবো। মানে এখন তাহলে এক্সাম্পলের মধ্যে চলে যাই। দেখো অ্যামোনিয়া পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম আয়ন এবং OH- আয়ন তৈরি করতেছে। ঠিক আছে, এখানে দেখো তো ভাইয়া, অ্যামোনিয়া থেকে কি তৈরি হচ্ছে? অ্যামোনিয়া থেকে হচ্ছে যে অ্যামোনিয়াম আয়ন তৈরি হতেছে। কিভাবে তৈরি হচ্ছে? সে একটা H+ গ্রহণ করতেছে। দেখো তো সেখানে কি করে বলতো? একটা H+ গ্রহণ করে, তাই না? প্রোটন গ্রহণ করতেছে। আমাকে বলতো যে প্রোটন গ্রহণ করে তাকে আমরা কি বলি? তাকে আমরা ক্ষার বলি। ক্ষার কি হবে? প্রোটন গ্রহণ করবে। সে একটা প্রোটন গ্রহণ করে কি অ্যামোনিয়াম আয়ন তৈরি করছে। তার মানে সে হচ্ছে যে একটা কি ক্ষার। ঠিক আছে, সে একটা ক্ষার। আবার দেখো এখানে যে পানিটা আছে, পানিটা কি করে? একটা H+ করে, দেখো তো একটা H+ করে, একটা প্রোটন মাইনাস করে কি তৈরি করতেছে? OH- আয়ন তৈরি করতেছে। এখন যে H+ ত্যাগ করবে তাকে আমরা কি বলবো? অ্যাসিড বলবো। তাহলে সে হচ্ছে যে একটা অ্যাসিড। ঠিক আছে, দেখতে পারতেছো যেটা জলীয় দ্রবণে H+ বা OH- না দিয়েও আমরা কি করতে পারতেছি? অ্যাসিড অথবা ক্ষার বের করতে পারতেছি। সেটাকে আমরা বলবো আবুল মানে ব্রনস্টেড লাউরি মতবাদ অথবা প্রোটনীয় মতবাদ। পারবো না? প্রোটনীয় মতবাদ। আচ্ছা, এই প্রোটনীয় মতবাদ থেকে আমরা হচ্ছে যে অণুবন্ধী অম্ল, অণুবন্ধী ক্ষার বের করতে পারি। ঠিক আছে, তাহলে একটু আমাদের অণুবন্ধী অম্ল, অণুবন্ধী ক্ষার সম্পর্কে আমাদের জানতে হবে।
ঠিক আছে। এখন অনুবন্ধী অম্ল কাকে বলবো? মনে করো কোনো একটা যৌগের অনুবন্ধী অম্ল বের করতে বলছে, তুমি কি করবা? ওই যৌগের সাথে একটা H+ যোগ করে দিবা। ঠিক আছে, কি করবা? ওই যৌগের সাথে একটা H+ যোগ করে দিবা, তাহলে যেই প্রোডাক্টটা পাবে সেটাই তার অনুবন্ধী অম্ল হবে। উদাহরণ দেই, বলো। মনে করো এখানে পানি আছে, ঠিক আছে, পানি। আমি তোমাকে প্রশ্ন করলাম পানির অনুবন্ধী অম্ল কত, পানির অনুবন্ধী অম্ল বের করতে বলছি। তাহলে তুমি কি করবা? পানির সাথে একটা H+ যোগ করবা। তুমি আমাকে বলতো পানির সাথে যদি আমরা একটা H+ যোগ করি তাহলে কি হয়ে যাবে বলতো? হাইড্রোনিয়াম আয়ন হয়ে যাবে H3O+। তার মানে কি এই হাইড্রোনিয়াম আয়নটি হবে পানির কি হবে? অনুবন্ধী অম্ল। ঠিক আছে, পানির অনুবন্ধী অম্ল হবে। এখন যদি বলা হয় পানির অনুবন্ধী ক্ষার বের করো, তুমি কি করবে বলতো? একটা পানি থেকে, ঠিক আছে, কি করবা? একটা H+ মাইনাস করে দিবা। আমাকে বলো পানি থেকে যদি একটা H+ মাইনাস হয়ে যায় তখন সে কি তৈরি করবে? একটা OH মাইনাস আয়ন তৈরি করবে। তার মানে কি OH মাইনাস আয়নটা হচ্ছে যে পানির অনুবন্ধী ক্ষার। ঠিক আছে, পানির অনুবন্ধী ক্ষার। তাহলে অনুবন্ধী অম্ল বের করার জন্য আমরা H+ যোগ করব, ক্ষার বের করার জন্য H+ মাইনাস করব। সহজ। আচ্ছা, এরকম যদি বুঝো তাহলে এটাও অ্যান্সার করতে পারবা না? বাইকার্বনেট, ঠিক আছে, বাইকার্বনের অনুবন্ধী অম্ল বের করতে বললাম, তাহলে তুমি কি একটা H+ যোগ করবা না? বলো এর সাথে একটা H+ যোগ করলে কি তৈরি হবে? H2CO3 তৈরি হবে, H2CO3 তৈরি হবে। ঠিক আছে, তার মানে কি আমরা বলবো বাইকার্বনেটের একটা অনুবন্ধী অম্ল হচ্ছে যে H2CO3। এটার যদি অনুবন্ধী ক্ষার বের করতে বলে তাহলে তুমি H+ কি করবা? মাইনাস করে দিবা। মাইনাস করলে এটা কি থাকে বলতো? CO3 2- থাকবে। তাহলে এটা কি হবে? অনুবন্ধী ক্ষারের মানে বাইকার্বনেটটা অনুবন্ধী ক্ষার হয়ে যাবে, তাই না? বের করা সহজ না? পারবা। আচ্ছা, তাহলে অনুবন্ধী অম্ল অনুবন্ধী ক্ষার কিভাবে বের হয় আমরা বুঝলাম। এখন দেখো তো ভাইয়া, পানি আবার কি বলতো বাইকার্বনেট উভয়েরই কি আছে? অনুবন্ধী অম্ল আছে, অনুবন্ধী ক্ষারও আছে। যে জিনিসটার দুইটা জিনিসই থাকবে, অনুবন্ধী অম্ল থাকবে, অনুবন্ধী ক্ষারও থাকবে, তাদেরকে আমরা বলবো উভধর্মী যৌগ। তাহলে এটা কি হবে? একটা উভধর্মী। ঠিক আছে, পানিও একটা উভধর্মী, বাইকার্বনেট একটা উভধর্মী। বুঝতে পারছি? আচ্ছা, এটা যদি বুঝতে পারো, আমি যদি তোমাকে বলি একটা প্রশ্ন করি তোমাকে, ঠিক আছে, মনে করো একটা উদাহরণ দিই। মনে করো বললাম আমি HCl, ঠিক আছে, এর সাথে বাইকার্বনেট আয়ন যুক্ত হয়ে কি তৈরি করবে? H2CO3 আর হচ্ছে যে মনে করো Cl- তৈরি হবে। এখন তোমাকে আমি বলবো এই যৌগটার মধ্যে কোনটা অ্যাসিড, কোনটা ক্ষার, কোনটা অনুবন্ধী অম্ল, কোনটা অনুবন্ধী ক্ষার বের করতে হবে। তুমি কি করবা? প্রথমে মনে রাখবা বিক্রিয়ার ওই পাশে যা থাকবে সেগুলো হচ্ছে অনুবন্ধী। হয় এটা অনুবন্ধী অম্ল হবে, ওইটা অনুবন্ধী ক্ষার হবে, অথবা উল্টাটা হবে, বুঝছো? তার বিক্রিয়ার ওই পাশে সব অনুবন্ধী আর এই পাশে সব কি হবে? অম্ল ক্ষার হবে। ঠিক আছে, এখন আমরা দেখি, দেখো তো এইচ, ঠিক আছে, দেখো তো এখানে কি হচ্ছে? HCl, HCl থেকে কি প্রোডাক্ট তৈরি হচ্ছে বলতো ভাই? HCl থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে যে একটা Cl-, ঠিক আছে, Cl- তৈরি হচ্ছে। তাহলে সে কি করতেছে বলতো ভাই? একটা H+ সে ত্যাগ করতেছে না। ঠিক আছে, এখন আমাকে বলো যে H+ ত্যাগ করে তাকে কি বলতেছিলাম আমরা? ব্রনস্টেড লাউরি মতবাদে তাকে আমরা বলতেছিলাম অ্যাসিড। তাহলে সে একটা কি বলতো? সে হচ্ছে যে একটা অ্যাসিড। ঠিক আছে, এখন মনে রাখবা ভাইয়া, অ্যাসিড থেকে সবসময় যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হবে অনুবন্ধী ক্ষার। অ্যাসিডের যে প্রোডাক্টটা তৈরি হয় সেটাকে আমরা বলবো অনুবন্ধী ক্ষার। তাহলে এটা আমরা অ্যাসিড পাচ্ছি, তাহলে এটা কি হবে বলতো ভাইয়া? এটা হবে অনুবন্ধী, ঠিক আছে, এটা হবে অনুবন্ধী ক্ষার। ঠিক আছে, বুঝাতে পারছি? এখন দেখো তো ভাইয়া, এই যে বাইকার্বনেট থেকে কি তৈরি হয়েছে? বাইকার্বনেট থেকে তৈরি হচ্ছে যে আমাদের H2CO3। সে কি করতেছে? একটা H+ সে গ্রহণ করতেছে, তাই না? এখন আমাকে বলো যে H+ গ্রহণ করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ক্ষার। তার মানে সে নিজে একটা কি বলতো? ক্ষার। এখন মনে রাখবা ক্ষার থেকে যেটা তৈরি হবে সেটাকে আমরা বলবো অনুবন্ধী অম্ল। ক্ষারের কি তৈরি হয়? অনুবন্ধী অম্ল তৈরি হবে। তাহলে সে নিজে একটা কি? অনুবন্ধী, ঠিক আছে, অম্ল হবে। বিক্রিয়া এই পাশে সবকিছু খেয়ে অনুবন্ধী হয়ে যাবে। তাহলে আমরা বুঝছি কোনটা অনুবন্ধী অম্ল, অনুবন্ধী ক্ষার, কোনটা অম্ল, কোনটা ক্ষার। এখন কথা হচ্ছে যে মনে রাখবা ভাইয়া, বিক্রিয়ার মধ্যে, ঠিক আছে, দেখবা এই অ্যাসিডটা কি সবল না দুর্বল? আমরা জানি HCl কি একটা বলতো? HCl একটা সবল অ্যাসিড। HCl কি একটা সবল অম্ল না? এটা একটা সবল অম্ল। ঠিক আছে, মনে রাখবা যদি সবল অম্ল হয় তার যে ক্ষারটা তৈরি হবে, অনুবন্ধী ক্ষারটা তৈরি হবে, সেটা হবে দুর্বল। আবার বলি,
সবল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারটা হবে দুর্বল, আবার বলছি দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষার হবে সবল। ক্লিয়ার? মানে একটা একটার বিপরীত। যেহেতু এটা কি বলতো একটা সবল অ্যাসিড, তাহলে এখান থেকে যে ক্ষারটা তৈরি হয়েছে সেটা কি হবে বলতো দুর্বল অনুবন্ধী ক্ষার হবে, সেটা হবে দুর্বল ক্ষার। ক্লিয়ার? সবল অ্যাসিডের ক্ষারটা কি হয় দুর্বল ক্ষার হবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে যে ক্ষারটা আছে, ঠিক আছে, ক্ষারটা যদি দুর্বল হয় তার মধ্যে যে অ্যাসিডটা তৈরি হবে সেটা কি হবে সবল অ্যাসিড হবে। আবার যদি ক্ষারটা কি হয় বলতো দুর্বল হয় তার মধ্যে যে অম্লটা তৈরি হবে সেটা হবে সবল অম্ল। বুঝাতে পারছি? একটা আরেকটার বিপরীত। ক্লিয়ার? তাহলে আমরা মনে রাখবো সবল অম্লের অনুবন্ধী ক্ষার হবে দুর্বল, আর দুর্বল অম্লের অনুবন্ধী ক্ষার হবে সবল। ক্লিয়ার? পারবো আমরা? ঠিক আছে, এখন আমরা একটু বইয়ের মধ্যে চলে যাই, যা যা পড়ছি। এই বই কি গেল? আচ্ছা, বইয়ের মধ্যে চলে যাই। আরহেনিয়াস মতবাদ মোটামুটি পড়া শেষ। ঠিক আছে, বেশি কিছু নাই। যেটা H+ দান করবে পানিতে সেটাকে আমরা বলবো কি অ্যাসিড, আর যেটা OH- আয়ন তৈরি করবে সেটাকে আমরা বলবো ক্ষার বলবো। ব্রোনস্টেড ক্লাউড মানে প্রোটন গ্রহীতা থাকবে, একটা প্রোটন কি থাকবে ত্যাগ করবে একজন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা বলছি দেখো আরহেনিয়াসের মাধ্যমে যেগুলো আমরা ব্যাখ্যা করতে পারি না সেগুলো কার মাধ্যমে ব্যাখ্যা করতে পারি? প্রোটনীয় মতবাদ মানে কি ব্রোনস্টেড ক্লাউডি মতবাদ দ্বারা আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে মনে রাখবা সকল আরহেনিয়াস প্রোটনীয় মতবাদ। ঠিক আছে, মানে ব্রোনস্টেড ক্লাউডি মতবাদ। ঠিক আছে, কিন্তু সকল ব্রোনস্টেড ক্লাউডি আরহেনিয়াস নয়। ক্লিয়ার? কারণ আমরা কি সকল আরহেনিয়াসটা আমরা কি করতে পারি ব্রোনস্টেড ক্লাউডি দ্বারা ব্যাখ্যা করতে পারি। ওকে, আচ্ছা অ্যামফিটারিক তো বুঝাইলামই, যার কি অনুবন্ধী অম্ল অনুবন্ধী ক্ষার দুইটাই থাকবে তাকে আমরা অ্যামফিটারিক বলবো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো অ্যাসিডের সক্রিয়তা। ঠিক আছে, দেখো কতগুলা অ্যাসিডের সক্রিয়তা সিরিজ দেওয়া আছে। ঠিক আছে, এখন এগুলো কি মুখস্থ করবা? না ভাই, এগুলো মুখস্থ করার দরকার নাই। ঠিক আছে, এত মুখস্থ করতে যাও না, এগুলো আমরা ফর্মুলা পড়ছি, রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের মধ্যে পড়ছি, তাই না? ওটা একটু আমরা চলো রিভিশন দিই, ওটা একটু রিভিশন দিই চলো। আচ্ছা দেখো অ্যাসিডের সক্রিয়তা জাস্ট আগের দিন পরে আমরা রিভিশন দিব। দেখো যদি হাইড্রাসিড হয়, এখন হাইড্রাসিড কাকে বলা হয়? হাইড্রোজেনের সাথে যদি হ্যালোজেন যুক্ত থাকে সেটাকে আমরা বলি হাইড্রাসিড। ঠিক আছে, হাইড্রাসিডের সক্রিয়তা মনে রাখবা এখানে কি থাকে হ্যালোজেন থাকে। হ্যালোজেনের আকার যার বড় হবে, ঠিক আছে, যার আকার কি হবে বলতো বড় হবে, সেটা কি হবে সহজেই H+ দান করতে পারবে। যা সহজে H+ দান করতে পারে সেটা কি হবে সবল অ্যাসিড হবে। ঠিক আছে, দেখো আয়োডিনের আকারটা অনেক বড়, ঠিক আছে, অনেক বড় হওয়ার কারণে সে কি করবে সহজেই H+টা কি বাইরে দান করতে পারবে। ঠিক আছে, ছেড়ে দিতে পারবে। কিন্তু ফ্লোরিন আকারটা অনেক ছোট, সে কি করবে হাইড্রোজেনকে ছাড়তে যাবে না। ঠিক আছে, সে ধরে রাখবে। ঠিক আছে, তার কি সক্রিয়তার মানটা কি হবে মানে অ্যাসিডের সক্রিয়তা কি হবে কম হবে। তাহলে সবচেয়ে বেশি কার হবে হাইড্রোজেন আয়োডাইড, তারপর ব্রোমাইড, তারপর কি ফ্লোরাইড, তারপর ফ্লোরাইড। এটা হচ্ছে অ্যাসিডের সক্রিয়তা। এই হাইড্রোসিডের যদি মেরু প্রবণতার কথা বলি, মেরু প্রবণতা হবে উল্টা। মানে কি প্রথমে হাইড্রোজেন ফ্লোরিন সবচেয়ে মেরু প্রবণ হবে, তারপর হবে ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। মেরু প্রবণতা মানে কি ওই যে তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, এখানে H থাকে F থাকে, আমরা জানি কি দুইটা কি শেয়ার করে ইলেকট্রন নেওয়ার কথা ছিল, কিন্তু ফ্লোরিন কি হয় সবচেয়ে বেশি তার দিকে ইলেকট্রন নিয়ে আসে। এটা এটা কি হালকা তড়িৎ ঋণাত্মক হয়ে থাকে, এটা কি হয় তড়িৎ ধনাত্মক হয়ে থাকে, তার নিজের দিকে নিয়ে আসে। নিজের দিকে নিয়ে আসার কারণে ইলেকট্রন কি হয় বলতো ফ্লোরিনের ফ্লোরিন আকারটা কি হয়েছিল গোল হওয়ার কথা ছিল, গোল না হয়ে এটা কি হয় বলতো একটা মেরু তৈরি করে। ফ্লোরিনটা কি করে একটা মেরু তৈরি করে এরকম। ঠিক আছে, এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি বেড়ে যায়। ঠিক আছে, তাই সেটাকে আমরা মেরু প্রবণ বলি। ঠিক আছে, তাইলে যদি মেরু প্রবণতার সিরিয়ালটা হবে হাইড্রোজেন ফ্লোরিন, তারপর হবে কি ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, তারপর হবে আয়োডিন। এটা কিসের মেরু প্রবণতা, একটু মনে রাখবা। ঠিক আছে, দুইটা বিপরীত। ওকে, মেরু প্রবণতা। আচ্ছা এখন চলে আসি আমরা অক্সো অ্যাসিডের ক্ষেত্রে কিভাবে আমরা সক্রিয়তার সিরিজ লিখবো। ঠিক আছে, মনে রাখবো অক্সো অ্যাসিডে আমরা কি করবো কেন্দ্রীয় যে পরমাণু থাকে তার জারণ মান বের করবো। এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা বলতো সালফার একটাই আছে, সালফার জারণ মান বের করো 4 দুগুণে 8, 8 থেকে 2 গেলে +6। নাইট্রোজেন বের করো 3 দুগুণে 6, 6 থেকে 1 গেলে +5। ঠিক আছে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 8 থেকে 3 গেলে +5। ঠিক আছে, 3 দুগুণে 6, 6 থেকে 2 গেলে +4। তার মানে কি কেন্দ্রীয় পরমাণু যার জারণ মানটা বেশি হবে সেটা সবচেয়ে বেশি সক্রিয় হবে। তাহলে সালফুরিক অ্যাসিড থেকে নাইট্রিক অ্যাসিডটা কি হবে দুর্বল হবে। ঠিক আছে, এখন দেখো তো ভাইয়া নাইট্রিক অ্যাসিড আর হচ্ছে যে ফসফরিক অ্যাসিড দুইটারই কি জারণ মান +5 +5।
তখন আমরা কি দেখব? দেখব কেন্দ্রীয় পরমাণু যার আকারটা ছোট। আমরা মনে আছে 15 নম্বর গ্রুপে কি ছিল? 15 নম্বর ছিল নরমাল, পথে, আসো, সবে, বিচার, শুরু। তার মানে কি নাইট্রোজেনের আকারটা সবচেয়ে ছোট। নাইট্রোজেনের আকারটা ফসফরাস থেকে ছোট হওয়ার কারণে এটা কি হবে বলতো? সবচেয়ে বেশি অম্লীয় হবে, সবচেয়ে সবল অ্যাসিড হবে। বুঝতে পারছো? নাইট্রোজেনের আকার ছোট, আকার ছোট হওয়ার কারণে এটা কি হবে বলতো? আমাদের ফসফরিক অ্যাসিড থেকে সবচেয়ে বেশি সক্রিয় হবে। ঠিক আছে, এরপর দেখা যাচ্ছে এটা 4, তাহলে এটা হবে সবচেয়ে দুর্বল অ্যাসিড। ঠিক আছে, এখন অর্গানিক অ্যাসিডগুলো আমরা কিভাবে বের করব? ঠিক আছে, মনে রাখবা এর কি আছে, এটা কি বলতো? মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, তারপর কি আছে প্রোপানোইক অ্যাসিড, এরকম বাড়তেছে, মানে কার্বন সংখ্যা কি করতেছে বলতো? একটা একটা বাড়তেছে। এখন মনে রাখবা যখন কার্বন সংখ্যা বাড়ে তখন তার মধ্যে স্থায়িত্ব বেড়ে যায়। মানে কি করে? আমাদের কি H প্লাসটা ছাড়তে হবে না? অ্যাসিড হওয়ার জন্য কি H প্লাস ছাড়তে হয়, মানে এই যে শেষে যে H প্লাসটা আছে সেটা তাকে ছাড়তে হবে। ঠিক আছে, এখন যখন কার্বন বেশি বেড়ে যায়, কার্বন কি পজিটিভ চার্জ, ঠিক আছে, পজিটিভ চার্জ যখন বেড়ে যাবে তখন এটা কি করবে? হাইড্রোজেনকে ছাড়তে দেবে না, তার স্থিতিশক্তিটা কি অনেক বেশি বেড়ে যাবে। ঠিক আছে, বেড়ে যাওয়ার কারণে H প্লাসটা ছাড়তে দিতে চায় না, তাহলে এটা কি সবল অ্যাসিড হবে? যদি ছাড়তে দেয় তাহলে সবল অ্যাসিড হবে না। যে সহজে ছাড়তে পারবে, দেখো তার মধ্যে কোনো কি কার্বন নাই, কার্বন সংখ্যা মাত্র একটা। ঠিক আছে, তাহলে সে কি হবে? সহজে কি H প্লাসটা দান করে ফেলবে। তাহলে সবচেয়ে সবল অ্যাসিড কি হবে? মিথানোইক অ্যাসিড, তারপর হবে ইথানোইক, প্রোপানোইক, তারপর বিউটানোইক, যা কিছু হয়। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, এখন চলে আসি আমি ইথানোইক অ্যাসিড। দেখো ইথানোইক অ্যাসিড CH3COH, এটা কি করছি আমরা? একটা একটা করে ক্লোরিন বাড়াচ্ছি, মানে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে আমরা একটা একটা ক্লোরিন অ্যাড করছি। এখানে একটা ক্লোরিন, এখানে দুইটা ক্লোরিন, এখানে কি তিনটা ক্লোরিন। ঠিক আছে, মনে রাখবা এভাবে যখন আমরা ক্লোরিন অ্যাড করতেছি, ক্লোরিনের সংখ্যা যত বেশি হবে, ক্লোরিন মানে কি? ক্লোরিন হচ্ছে যে মাইনাস, ঠিক আছে, ঋণাত্মক আয়ন। তাহলে মাইনাস যত বাড়বে তত কি হবে? H প্লাসটা ছাড়তে সে সহজ হয়ে যাবে। ঠিক আছে, কার্বন ছিল কি বলতো? পজিটিভ চার্জ, তার মানে সেটা ছাড়তে চাবে না। এখন ক্লোরিন যখন আসবে তখন কি হবে? এটা তড়িৎ ঋণাত্মক, সে কি হবে? কার্বনের ইলেকট্রনগুলা নিজের দিকে নিয়ে আসবে। তার মানে কি যখন ক্লোরিন সংখ্যা বাড়বে সেই অ্যাসিডটা তত সবল হবে। তাহলে সবল অ্যাসিডটা কি হবে বলতো? এরকম সিরিয়ালটা হবে। ক্লিয়ার? এখন মনে করো আমরা CF3COH এবং কি CCl3COH এর মধ্যে কারটা বেশি বলবো। মনে রাখবা ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মতার মানটা অনেক বেশি থাকে, ঠিক আছে, আর ক্লোরিনের তড়িৎ ঋণাত্মতার মানটা কম থাকে। যার তড়িৎ ঋণাত্মতার মান বেশি থাকবে সেটা হবে সবল অ্যাসিড। ঠিক আছে, তুমি কি করবা? এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। অ্যাসিডের সক্রিয়তা এর বাইরে আর আসা সম্ভব না। ঠিক আছে, এগুলো আমাদের পারতেই হবে। পারবা না? যদি পারো তাহলে আমরা অ্যান্সার করতে পারবো। যদি এটা বুঝি, ঠিক আছে, বুঝলে তুমি এটাও অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, বলা আছে কোনটি তীব্র অ্যাসিড? সবগুলো দেখতেছি আমরা অক্সো অ্যাসিড, তাহলে সবগুলো আমরা কি জারণ মান বের করব। 4 দুগুণে 8, 8 থেকে হবে যে +5, 3 দুগুণে 6, 6 থেকে 1 গেলে +5, 4 2 দুগুণে 4, 4 থেকে 1 গেলে +3, 3 দুগুণে 6, 6 থেকে 2 গেলে হচ্ছে যে +4। ঠিক আছে, তাহলে দেখতেছি ফাইট হচ্ছে কার? এ এবং সি এর মধ্যে। কিন্তু দেখতেছি নাইট্রোজেনের কি আকার ছোট ফসফরাসের থেকে, তাহলে এটা কি হবে বলতো? সবচেয়ে বেশি তীব্র অ্যাসিড হবে। ঠিক আছে, কোন অ্যাসিড বেশি তীব্র? একটু আগে বলছি মিথানোইক অ্যাসিড, কার্বন সংখ্যা কম হবে যার, সেটা হবে তীব্র অ্যাসিড হবে। ঠিক আছে, এটা হচ্ছে যে জৈব অ্যাসিডের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, কোনটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী না? আচ্ছা, এগুলো আসলে তোমাদের জন্য প্রশ্ন করছিলাম, এখন আমারই অ্যান্সার দিতে হচ্ছে। আল্ট্রাভায়োলেট রে, ক্লোরিন আর CFC এগুলো কি করে? আমাদের ওজোন স্তর ধ্বংস করে, কিন্তু কার্বন মনোক্সাইড ওজোন স্তর ধ্বংস করে না। আচ্ছা, এই আফার মধ্যে পরে আসি, একটু বইটা দেখি আমরা। বই কোথায়? আচ্ছা, হয়ে গেল। ঠিক আছে, এটা আমরা কি পড়ে ফেললাম? আমাদের ব্রনস্টেড-লাউরি মতবাদ মোটামুটি শেষ। এখন আমরা পড়বো লুইস অ্যাসিড। ঠিক আছে, লুইস মতবাদ। লুইস মতবাদটা কি আছে একটু দেখি, চলো। ও আচ্ছা, এটা আবার মাইনাস করতে হবে। লুইস অ্যাসিডে কি বলা আছে? আচ্ছা, লুইস মতবাদ এটাকে বলা হয় ইলেকট্রনীয় মতবাদ। ঠিক আছে, ইলেকট্রনীয় মতবাদ মনে রাখবা, একজন কি করবে? মুক্ত ইলেকট্রন দান করবে, আরেকজন করবে মুক্ত ইলেকট্রন, দুইটা ইলেকট্রন সে গ্রহণ করবে। এটা হচ্ছে লুইস মতবাদ। অ্যাসিড কাকে বলবো? লুইস অ্যাসিড
যেটা কি করবে মুক্তজোড় ইলেকট্রন, ঠিক আছে, মুক্তজোড় ইলেকট্রন জোড়ায় জোড়ায় থাকে, এই জোড় ইলেকট্রন কি করবে গ্রহণ করবে, যে গ্রহণ করে তাকে আমরা কি বলবো লুইস অ্যাসিড বলবো। এখন বলো কে হচ্ছে যে মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারবে, যার মধ্যে ইলেকট্রনের ঘাটতি থাকবে, মানে অষ্টক অসম্পূর্ণ হবে। যেসবের মধ্যে অষ্টক অসম্পূর্ণ হয় সেগুলোকে আমরা কি বলি বলতো লুইস অ্যাসিড বলে থাকি, ঠিক আছে। আমরা জানি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, তুমি ভাঙো তো অ্যালুমিনিয়ামের সবশেষ বলতে ইলেকট্রন হচ্ছে 3টা, ক্লোরিন আছে 3টা, তাহলে কয়টা হচ্ছে 6টা হচ্ছে, মানে 2টা ইলেকট্রন কি ঘাটতি আছে না, সে সহজে কি করতে পারবে 2 জোড়ায় 1 জোড়া ইলেকট্রন সে গ্রহণ করতে পারবে। তাহলে আমরা বলবো অষ্টক অসম্পূর্ণ যেগুলো আছে সেগুলো হচ্ছে লুইস অ্যাসিড, ঠিক আছে। আমরা জৈব যৌগের মধ্যে পড়ছিলাম, মনে আছে কি প্রশম্য ইলেকট্রোফাইল, মানে বিষম বিভাজনের মাধ্যমে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল তৈরি হয়। ইলেকট্রোফাইল গুলা কি হয়ে থাকে অষ্টক অসম্পূর্ণ হয়ে থাকে, মানে কি লুইস অ্যাসিড, যাহাই লুইস অ্যাসিড তাহাই কি প্রশম্য ইলেকট্রোফাইল। তাহলে এক্সাম্পল গুলো আমরা কি করব মনে রাখবো, ঠিক আছে। আর ক্ষার কাকে বলবো লুইস ক্ষার, যে ওই মুক্তজোড় ইলেকট্রন ত্যাগ করে দিবে, ঠিক আছে, মুক্তজোড় ইলেকট্রন ত্যাগ করে দিবে তাদেরকে আমরা কি বলবো তো লুইস ক্ষার বলবো। তার মানে কি লুইস ক্ষার হতে গেলে তার অবশ্যই কি হতে হবে বলতো, তার এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকতে হবে, ঠিক আছে। তা যাদের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন থাকবে, ঠিক আছে, সেগুলোকে আমরা কি বলবো লুইস ক্ষার বা প্রশম নিউক্লিওফাইল বলবো, ঠিক আছে, লুইস ক্ষার বা প্রশম নিউক্লিওফাইল। এখন তোমাদেরকে একটা প্রশ্ন করি, ঠিক আছে, মনে করো আমি যদি প্রশ্নটা এভাবে বলি, লুইস অ্যাসিড আর লুইস ক্ষারের মধ্যে কোন বন্ধন বিদ্যমান, ঠিক আছে। মনে করো লুইস অ্যাসিড লুইস ক্ষার, লুইস অ্যাসিডের মধ্যে আমরা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আইটেম নাম করলাম কি নিলাম অ্যামোনিয়া নিলাম, এর মধ্যে কোন বন্ধন তৈরি হবে কেউ বলতে পারবা, এর মধ্যে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি হবে। সন্নিবেশ বন্ধন আমরা কি বলছিলাম, কি করে বলতো একজন হচ্ছে মুক্তজোড়া ইলেকট্রন দিবে আরেকজন কি গ্রহণ করবে, তাদের মধ্যে যে বন্ধন হবে সেটাকে আমরা বলি সন্নিবেশ সমযোজী বন্ধন। তার মানে কি লুইস অ্যাসিড এবং লুইস ক্ষারের মধ্যে কোন বন্ধন হয় সন্নিবেশ সমযোজী বন্ধন হয়ে থাকবে। পারবো আমরা, ঠিক আছে, এই লুইস অ্যাসিড পারবো, ওকে। তাহলে লুইস ক্ষারকে অপর নামে বলা হয় নিউক্লিওফাইল, যার মধ্যে মুক্তজোড় ইলেকট্রন থাকবে, ঠিক আছে। তাহলে মনে আছে সন্নিবেশ বন্ধনের মধ্যে একটা লিগেন্ড থাকে, লিগেন্ডকে যে মুক্তজোড় ইলেকট্রন দান করবে, তার মানে যার মধ্যে মুক্তজোড় ইলেকট্রন থাকবে সে কি হবে যে ইলেকট্রন দিবে তাকে আমরা লিগেন্ড বলবো। তাহলে কি লুইস ক্ষার হচ্ছে যে লিগেন্ড, ওকে। আচ্ছা, আর গ্রহিতাকে বলতো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, মানে কি লুইস অ্যাসিড গুলা গ্রহিতা, ওকে। আচ্ছা, এর মাধ্যমে আমরা লুইস অ্যাসিড সমাপ্ত করলাম। কি ব্যাপার বই চলে যায় কেন? আচ্ছা, এখন চলে আসি আমরা একটু পড়ি দেখি লুইস অ্যাসিড লুইস ক্ষার পারবো আমরা, ঠিক আছে। এই দেখো যতগুলা লুইস অ্যাসিড লুইস ক্ষার আছে এগুলা কি হয় সন্নিবেশ বন্ধন তৈরি করতেছে। আমরা জানি দেখছিলাম না মনে আছে ডি ব্লক মৌলগুলা কি করে বলতো আমাদের জটিল আয়ন তৈরি করে, এটা জটিল যৌগ না, ঠিক আছে, যেটার মধ্যে থার্ড ব্র্যাকেট থাকবে, থার্ড ব্র্যাকেটের ভিতরে যা থাকে সেগুলো হচ্ছে সন্নিবেশ বন্ধন বোঝায়। দেখো তো এটার মধ্যে কি সন্নিবেশ বন্ধন হচ্ছে, ঠিক আছে। আবার দেখো আমরা জানি কি বলতো SO2 এটা কি একটা বলতো লুইস অ্যাসিড, তার মধ্যে অষ্টক অপূর্ণ থাকে, ঠিক আছে, অষ্টক অপূর্ণ থাকলে সহজে কি করতে পারতেছে বলতো একজন মুক্তজোড় সে গ্রহণ করতে পারতেছে। তার মধ্যে তাহলে কি বন্ধন আছে বলতো এর মধ্যে সন্নিবেশ বন্ধন আছে, ঠিক আছে। আবার ওই যে বললাম প্রসম মানে লুইস অ্যাসিড লুইস ক্ষারের মধ্যে কি বন্ধন থাকে সন্নিবেশ বন্ধন থাকে। এই যে মুক্তজোড় ইলেকট্রন সে কি করবে, এটা অষ্টক অপূর্ণ থাকে, সে কি করে এটাকে দান করে দেয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে লিগ্যান্ড, ঠিক আছে, আর হচ্ছে গ্রহিতা। তাহলে এটা হচ্ছে যে লুইস অ্যাসিড হচ্ছে যে গ্রহিতা আর লুইস ক্ষার হচ্ছে যে লিগ্যান্ড হিসেবে কাজ করছে, তাহলে সন্নিবেশ বন্ধন হয়ে গেছে। পারবো আমরা, ওকে। বাকিগুলো আমরা একটু দেখবো। এখন একটু আগাই আমরা দেখি কি আছে এখানে। একদম চলে যাও পানি, পানির উৎস, মিঠা পানির উৎস। আচ্ছা, মিঠা পানির উৎস, ঠিক আছে। মিঠা পানির উৎস কাকে বলবো, আচ্ছা আমরা কোন পানি খাই বলতো মিঠা পানি খেয়ে থাকি, ঠিক আছে, লবণাক্ত পানি খাই না, ওকে। মিঠা পানির উৎসগুলো একটু দেখবো আমরা, ঠিক আছে, রিডিং দিব। আমরা চলে আসি যে মিঠা পানি খাবো বিশুদ্ধতা, ঠিক আছে, বিশুদ্ধ পানি খাইতে হবে, ঠিক আছে। তাহলে বিশুদ্ধ পানির একটা কি হবে মানদণ্ড মেনটেন করতে হবে বিশুদ্ধ পানির, ঠিক আছে, মানে পানিটা কি বিশুদ্ধ না অবিশুদ্ধ সেটা কিভাবে মানদণ্ড আমরা নির্ণয় করে থাকি। একটা হচ্ছে খর পানি, ঠিক আছে, খর পানি কাকে বলবো, মনে করবা পানির মধ্যে 3টা ক্যাটায়ন, কি কি ক্যাটায়ন আছে বলতো ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আর আয়রন, ঠিক আছে, মানে ফেরাস আয়ন। এই 3টা আয়নের সাথে যদি একটা বাইকার্বনেট থাকে, কি বলছি বলতো এদের সাথে কি বাইকার্বনেটের লবণ থাকে, সেটা কি তৈরি করবে অস্থায়ী ক্ষর তৈরি করবে। তারা কি তৈরি করে অস্থায়ী অস্থায়ী ক্ষর তৈরি করবে। তাহলে
ক্ষরতাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা স্থায়ী ক্ষর আর এটা কি অস্থায়ী ক্ষর। যদি এই তিনটা ক্যাটায়নের বাইকার্বন যুক্ত থাকে, ঠিক আছে, লবণ, সেটা কি করবে, অস্থায়ী ক্ষর তৈরি করবে। এই অস্থায়ী ক্ষর দূর করার জন্য আমরা কি করি, পানিটাকে ফুটাই, ঠিক আছে। পানি ফুটাইলে কি হয় বলতো, আমাদের অস্থায়ী ক্ষরটা দূরীভূত হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে অস্থায়ী ক্ষর আমরা বুঝছি। স্থায়ী ক্ষর কাকে বলবো? মনে রাখবা পানির মধ্যে এই তিনটা ক্যাটায়ন কি কি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফেরাস, এই তিনটা আয়নের সাথে যদি কি থাকে বলতো, ক্লোরাইড লবণ অথবা সালফেট লবণ থাকে, কি বলছি, ক্লোরাইড অথবা সালফেট লবণ থাকে, সেটাকে আমরা কি বলবো, স্থায়ী ক্ষর পানি বলবো, ঠিক আছে। স্থায়ী ক্ষর দূর করার জন্য পানি ফুটাইলে হবে না, পানি ফোটানোর মাধ্যমে আমরা স্থায়ী ক্ষর দূর করতে পারবো না। তখন আমরা স্থায়ী ক্ষর দূর করার জন্য পারমুটেট বা ইলেকট্রন, ঠিক আছে, এক্সচেঞ্জ, আয়ন এক্সচেঞ্জ বা, ঠিক আছে, পারমুটেট পদ্ধতি বাকি আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি আমরা ইউজ করে থাকবো, কখন আমরা স্থায়ী পদার্থ, স্থায়ী ক্ষর দূর করার জন্য। মনে রাখবা এই পারমুটেট পদ্ধতি স্থায়ী অস্থায়ী দুইটা ক্ষর কি আমরা দূর করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, যদি পারি আমরা একটু নিচে যাই, দেখি। এখন আমরা পড়বো পানি ডিও। ডিও মানে হচ্ছে ডিজলভড অক্সিজেন, ঠিক আছে, মানে পানিতে যে পরিমাণ অক্সিজেন দ্রবীভূত থাকবে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো, ডিও বলবো। এখন আমাকে বলো তো ভাইয়া, পানিতে ডিজলভ মানে ডিও বেশি থাকা ভালো না কম থাকা ভালো? অবশ্যই ডিও বেশি থাকা ভালো, পানিতে বেশি অক্সিজেন থাকলে বেশি ভালো, ঠিক আছে। আমরা মনে রাখবা ডাব্লিউএইচও বলে দিচ্ছে ডিওর মান কত রাখতে হবে, 5-এর বেশি রাখতে হবে, 5 ppm এর, 5 ppm এর বেশি রাখতে হবে। কে বলে দিচ্ছে? ডাব্লিউএইচও বলে দিচ্ছে। এখন বলতো ভাইয়া মিলিগ্রাম পার লিটার যা কথা, সেটা কি বলতো, ppm একই কথা না? ঠিক আছে, এটাই লিখছি আমি। আচ্ছা, এখন মনে করো পানিতে ডিজলভড অক্সিজেনের পরিমাণ তুমি বের করতে চাচ্ছ, কোন পদ্ধতিতে বের করবে? আয়োডোমিতি। ভাইয়া কি? আয়োডোমিতি, নট ডি, ঠিক আছে। আমরা আয়োডোমিতিতে কি করব, ডো মানে ডিও আছে, ঠিক আছে, আমরা ডিও নির্ণয় করব। ডিও নির্ণয় করার জন্য আমরা আয়োডোমিতি ইউজ করে থাকি। ওকে, আচ্ছা, যদি পারি আমরা একটু নিচে যাই। দেখো এখন আমরা পড়বো বিওডি। বিওডি এটাকে বলা হয় বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটা কি করবো, মনে করো আমি তোমাকে একটা পানি দিয়ে দিব, তুমি কি করবা, এই পানির প্রাথমিক অবস্থায় ডিও, ডিজলভ অক্সিজেনের মানটা বের করে রাখবা, এটাকে আমরা কি বলবো, ইনিশিয়াল ডিও, ঠিক আছে। তাহলে কি করবা, ওই পানির ডিওটা তুমি মেজার করে রাখলা। এরপর কি করবা, এই পানির মধ্যে বায়োডিগ্রেডেবল কিছু পদার্থ তুমি এখানে অ্যাড করে দিবা। বায়োডিগ্রেডেবল মানে কি জানো, পচনশীল দ্রব্য, ঠিক আছে, বায়োডিগ্রেডেবল, ঠিক আছে, বায়োডিগ্রেডেবল কিছু পদার্থ আমরা এখানে অ্যাড করে দিব। এটা কয়দিন রাখবো বলতো ভাইয়া, 5 দিন রাখবো পানিটা, 5 দিন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখার পরে আমরা কি করব, এটার আমরা ডিও আবার মেজার করব, ঠিক আছে। তাহলে ইনিশিয়াল যে ডিও ছিল, প্রাথমিক অবস্থায় ডিও, ওইটার সাথে এটা কি মাইনাস করে দেব। মাইনাস করার পরে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো, বিওডি বলবো, ঠিক আছে। আচ্ছা, বলো তো ভাইয়া বিওডি বেশি রাখা ভালো না কম রাখা ভালো? এটা কম রাখতে হবে। মনে রাখবা এই অধ্যায়ে শুধুমাত্র ডিও আমরা কি করব, বেশি রাখবো, ঠিক আছে। এছাড়া বাকি যত কিছু আছে সবকিছু আমরা কি রাখবো, কম রাখবো, কম রাখার চেষ্টা করবো। তাহলে বিওডি কে আমরা কম রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, বিওডি আমরা কতগুলো মান আছে দেখো, খুবই খুবই ইম্পর্টেন্ট। বিওডি যদি 1 থেকে 2 হয়, ঠিক আছে, তখন এটা খুবই ভালো, ঠিক আছে। যদি 20-এর বেশি হয়, দূষণ মাত্রা খুবই খারাপ, ঠিক আছে। তার মানে কি আমাদের বিওডি কি করতে হবে, কম রাখতে হবে, সব কম রাখবো, শুধুমাত্র ডিওটা বেশি রাখবো। একটু আগে বলছি আয়োডোমিতি, ঠিক আছে, আমরা ডিও নির্ণয় করে থাকি আয়োডোমিতি পদ্ধতিতে। আচ্ছা, এখন আমরা সিওডি তে চলে যাই। দেখো এই যে সিওডি, ঠিক আছে, সিওডি বলতে আমরা কি বুঝবো? আচ্ছা, এটাও অনেক বিওডির মতো। কি বলবো, প্রথমে তোমাকে একটা পানি দিব, তুমি কি করবা, এই পানির ইনিশিয়াল ডিওটা মেজার করে রাখবা, ঠিক আছে। এরপর তুমি এইখানে কি করবা, কিছু বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল মানে পচনশীল এবং অপচনশীল দুইটাই দিবা। আমরা বিওডির মধ্যে কি করছিলাম, শুধুমাত্র পচনশীল দিচ্ছিলাম, এখানে আমরা পচনশীল অপচনশীল দুইটাই দিব, ঠিক আছে। এই যে পচনশীল আর কি অপচনশীল দুইটাই আমরা অ্যাড করব। অ্যাড করার পর এটা কয়দিন রাখবো বলতো ভাইয়া, 5 দিন রাখবো। কয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখবো। রাখার পরে কি করবো, আমরা এটাকে আবার ডিও মাপবো, ওই ইনিশিয়াল থেকে লাস্টের ডিওটা মাইনাস করবো, যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো, সিওডি বলবো। তাহলে বিওডি এবং সিওডির মধ্যে পার্থক্য হচ্ছে একটার মধ্যে শুধুমাত্র বায়োডিগ্রেডেবল রাখি, আরেকটার মধ্যে বায়োডিগ্রেডেবল নন বায়োডিগ্রেডেবল দুইটাই রেখে থাকি, ঠিক আছে। আচ্ছা, সিওডি বেশি রাখা ভালো না কম রাখা ভালো? বাকি সব যা আছে সব আমরা কম রাখবো, সিওডিও কম রাখতে হবে বিওডির মতো, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসি আমরা টিডিএস, ঠিক আছে। মনে রাখবা পানির মধ্যে পচনশীল, অপচনশীল, জৈব, অজৈব, প্লাস্টিক, পলিথিন, কঠিন, সলিড যা আছে, যা কিছু আছে সবগুলা মেজার করব, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো, টিডিএস বলবো।
ঠিক আছে, পানি ছাড়া বাকি যত কিছু আছে সবগুলোকে আমরা মেজার করে সেটাকে আমরা বলি টিডিএস বলে থাকি। ঠিক আছে, আচ্ছা এখানে একটা মানদণ্ড চার্ট দেওয়া আছে ডাব্লিউএইচও অনুমোদিত, তাহলে সবগুলা পড়বা, শুধুমাত্র মনে রাখবা ডিও কি বেশি রাখতে হবে, কত বেশি রাখতে হবে 5 ppm। ঠিক আছে, 5 ppm এর বেশি রাখতে হবে, আর বাকি যতগুলো আছে সবগুলা কম রাখতে হবে, নির্দিষ্ট মাত্রা থেকে কম রাখতে হবে। ঠিক আছে, বাকি সবগুলা। আচ্ছা এখন আমরা টিডিএস কমানোর উপায়, ঠিক আছে, 4টা উপায় আছে মনে রাখবো আমরা। বাষ্পীভবন ও পাতন পদ্ধতি ফোটাবো, সক্রিয় কার্বন ফিল্টার পদ্ধতি, ঠিক আছে, বিপরীত অবিশ্রবণ, ভালো করে দেখবা কি লেখা আছে বিপরীত, ঠিক আছে, অপশনে দেওয়া থাকবে বিপরীত দেওয়া থাকবে না, তখন পড়বা না। আয়ন বিমুক্তকরণ, তুমি জাস্ট হেডিং গুলা পড়বা। ওকে, আচ্ছা এখন চলে আসি আমরা টিডিএস এগুলা রিডিং দিও। শিল্প বর্জ্য পানি দূষণ, ঠিক আছে, পানির মধ্যে কিছু ভারী ধাতু থাকে, এই ভারী ধাতুগুলো কি করে আমাদের ক্ষতিকর প্রভাব দিক আছে। তাহলে তুমি একদম চলে আসো আর্সেনিকের মধ্যে, এগুলো একটু রিডিং দিও। ঠিক আছে, আর্সেনিকের মধ্যে আমরা চলে আসি। প্রথম ভারী ধাতু কি আছে, আর্সেনিকের ক্ষতিকর প্রভাব। ঠিক আছে, দেখো আর্সেনিকের যে উৎসগুলো আছে, সোর্সগুলো আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে, তোমাকে প্রশ্নের মধ্যে দিয়ে দিবে। ঠিক আছে, মনে করো নিকেল গ্লান্সের সংকেত কি পারতে হবে, অরপিমেন্টের সংকেত কি পারতে হবে, রিয়েল গারের সংকেত কি পারতে হবে। তো কি করবা, উৎসগুলার সংকেত সব মনে রাখবা সবগুলা। ঠিক আছে, সবগুলা মনে রাখবা। এরপর দেখো বাকি জিনিসগুলো একটু পড়ো। এরপর দেখো আর্সেনিকের কতগুলা মানে ক্ষতিকর দিকের সিরিয়াল দেওয়া আছে, কোনটা সবচেয়ে বেশি ক্ষতিকর কোনটা কম ক্ষতিকর। ঠিক আছে, এই সিরিয়ালটা একটু মনে রাখবা। ঠিক আছে, এই সিরিয়ালটা আমরা মনে রাখবো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আর্সেনিকের দেখো একটা চার্ট আছে, ডাব্লিউএইচও অনুমোদিত। ঠিক আছে, আর্সেনিকের নিরাপদ মাত্রা বলা আছে 0.01 ppm। নিরাপদ মাত্রা কত, 0.01 ppm। ঠিক আছে, আর সহনশীল মাত্রা কত দেওয়া আছে বলতো, 0.05 মিলিগ্রাম পার লিটার বা 0.05 ppm। মিলিগ্রাম পার লিটার যার কথা, ppm একই কথা। ঠিক আছে, পারবো না আমরা। ঠিক আছে, এই দুইটা মনে রাখবো আমরা। এরপর বাকি যত মানে আমাদের ভারী ধাতু আছে এর কারণে কি কি রোগ হয়ে থাকে, ঠিক আছে, এই রোগগুলো আমরা একটু মনে রাখবো। ঠিক আছে, আর কমন সেন্স ধার কাটাবা। যদি ক্রোমিয়াম মনে করো, ক্রোমিয়ামের দূষণ কোথায় সবচেয়ে বেশি হবে বলতো, আমরা ট্যানারি শিল্পে চামড়াকে ক্রোমিং মানে ট্যানারি শিল্পে আমরা কি ক্রোমিয়াম ইউজ করে থাকি, তাহলে কি হবে, ক্রোমিয়াম হবে ট্যানারি শিল্পে হবে। যদি বলা হয় লেড ধাতু কই পাওয়া যায়, লেড হচ্ছে যে আমরা লেড স্টোরেজ ব্যাটারিতে ইউজ করে থাকি, তার মানে কি আমাদের অটোমোবাইল যেখানে আছে কারখানা সেখানে কি হবে, লেড স্টোরেজ ব্যাটারিতে মানে লেড দূষণ হবে। তো কোথার সোর্সগুলা আমরা মনে রাখবো। আচ্ছা তো আমরা এই রোগগুলা কিভাবে মনে রাখবো দেখাচ্ছি, দেখো এর পরবর্তীতে পড়াচ্ছি। একটু আমরা নোট ওপেন হচ্ছে না, আচ্ছা নোট দেখো, আমরা আফার মধ্যে চলে যাই। ওই গেল আফা। আচ্ছা দেখো আর্সেনিকের যদি ক্ষতিকর দিকগুলা কি কি আছে, আর্সেনিকের কারণে আফাদে মনে রাখবো, আদে মনে একিউট বিষক্রিয়া। একিউট বিষক্রিয়া মানে হঠাৎ করে তোমার আর্সেনিকের পরিমাণটা বেড়ে গেছে। ঠিক আছে, সেটাকে আমরা বলছি একিউট বিষক্রিয়া। ঠিক আছে, এরপর আছে আর্সেনিকোসিস, মানে যেমন হাতের তালু পায়ের তালুর মধ্যে গোটা গোটা কালো কালো দাগ দেখা যাবে, সেটা আমরা আর্সেনিকোসিস বলি। ব্ল্যাক ফুট ডিজিজ হবে। ফ্যাটি লিভার মানে হচ্ছে লিভারে ফ্যাটের পরিমাণ বেড়ে যাবে, চর্বি বেড়ে যাবে, সেটাকে আমরা ফ্যাটি লিভার বলি। স্কিন এবং ফুসফুস ক্যান্সার আর্সেনিকের কারণে হয়ে থাকে। এই ফুসফুস ক্যান্সার আরো কি আছে বলতো, আর্সেনিক, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, এই তিনটা ধাতু দ্বারা আমাদের ফুসফুস ক্যান্সার হয়ে থাকে। ঠিক আছে, রক্ত শূন্যতা লেড এবং ক্রোমিয়ামের কারণে হয়। ঠিক আছে, এখন আমরা লেডের কারণে কি কি হয়ে থাকে, নীলার, নিদে মনে রাখবো দাঁতের মারি নীলাভ হয়ে যাবে, লাদে মনে রাখবো লেড। ঠিক আছে, রদে মনে রাখবো রক্ত শূন্যতা। লেড এবং ক্যাডমিয়ামের রক্ত শূন্যতা হয়ে থাকে, এটাকে দেখছি। তারপর মৃত সন্তান প্রসব। আর মস্তিষ্কের মনে হয় একটা নতুন লাইন অ্যাড করছে, মস্তিষ্কের মনে হয় বিকাশ লাভ হয় না। ঠিক আছে, মস্তিষ্ক মনে রাখবা। আইকিউ কম মানে আইকিউ হ্রাস হবে। ঠিক আছে, তো একটা জিনিস অ্যাড করো যেটা মস্তিষ্ক সম্পর্কে আছে। আচ্ছা এরপর আছে ক্যাডমিয়াম। ক্যাডমিয়ামের কারণে কিডনি সমস্যা হবে। ক্যাডমিয়ামের কারণে ইটাই বা আউচ আউচ রোগ হবে, ইটাই বা আউচ আউচ রোগ হবে। এই ক্যাডমিয়ামের কারণে প্রোস্টেট এবং ফুসফুস ক্যান্সার হয়ে থাকে। আচ্ছা প্রোস্টেট ক্যান্সার কার হয় বলতো, প্রোস্টেট কাদের থাকে, ছেলেদের থাকে, মেয়েদের থাকে না। তো আমাদের যখন ইন্টার্নি শুরু হয়েছিল প্রথম দিকে, তো আমার এক ফ্রেন্ড এক মহিলার কিছু সাইন সিমটম শুনতেছিল আর কি। ঠিক আছে, মানে পেশেন্টের। তো ও অনেক সাইন সিমটম শুনে সে তো খুব খুশি, সে ডায়াগনোসিস করে ফেলছে। পরে আমরা জিজ্ঞেস করলাম কি ডায়াগনোসিস করছিস তুই, সে বলে প্রোস্টেট ক্যান্সার। এখন তুমি বলো একটা মহিলার কি প্রোস্টেট থাকে, থাকে না। ঠিক আছে, তো
এটা তো প্রথম প্রথম ইন্টার্ন অবস্থায় সবাই একটু ভুল করি, ঠিক আছে, আস্তে আস্তে পরে সবকিছু ঠিক হয়ে যায়, 1-2 দিন, প্রথম দিন 2 দিন এরকম সমস্যা হয়, পরে ঠিক হয়ে যায়। কিন্তু এরপরে বেচারাকে সারা জীবন আমরা প্রোস্টেট বলি খেপাইছি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে কি প্রোস্টেট ক্যান্সার কাদের হবে বলতো? প্রোস্টেট ক্যান্সার হবে ছেলেদের, মেয়েদের না। ওকে, আচ্ছা আর কি আছে বলতো? অস্থির ভঙ্গুরতা বা অস্টিওপোরোসিস, ঠিক আছে, অস্থির ভঙ্গুরতা বা অস্টিওপোরোসিস, এগুলো হচ্ছে যে আমাদের ভারী ধাতুর কারণে এই রোগগুলো আমাদের হয়ে থাকে, এগুলো আমরা মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা, আচ্ছা দেখো, বিভিন্ন না দ্রবণ, দ্রবণ বলতে আমরা কি বুঝি বলতো? দ্রাবক প্লাস দ্রব, ঠিক আছে। দ্রাবক মানে কি পানি, দ্রব মানে কি চিনি, এই দুটা মিশলে আমরা কি পাচ্ছি বলতো? শরবত পাচ্ছি, তাহলে শরবতটা হচ্ছে একটা দ্রবণ, ঠিক আছে। এই দ্রবণের বিভিন্ন প্রকারভেদ আমরা একটু পড়বো, ঠিক আছে। যদি গ্যাস গ্যাস থাকে, ঠিক আছে, কোনটা বেশি ইম্পর্টেন্ট? এই দেখো, কঠিন কঠিন, ঠিক আছে, কঠিন কঠিন, এটার মধ্যে পিউটার যোগ, এটা একবার আমার মেডিকেল এডমিশনে না, মানে হচ্ছে যে কোচিং এর পরীক্ষায় আসছিল, আমি ভুল করছিলাম। তো এটা ভালো করে দেখবা, পিউটার যোগের মধ্যে কি থাকে বলতো? টিন কত পার্সেন্ট থাকে, কপার কত পার্সেন্ট থাকে, ঠিক আছে, পিউটার যোগের মধ্যে। বাকিগুলা এক্সাম্পল গুলো দেখবা, গ্যাসোলিনটা দেখবা, গ্যাসোলিনের মধ্যে পুরোটা তল তল থাকে, পড়বা, হ্যাঁ। আচ্ছা এরপর আমরা একটু দেখি দূষক পদার্থের সময় বায়ুম থাকার কৌশল। আচ্ছা আমরা জাস্ট বন্ধনগুলো দেখি, কি কি বন্ধন আছে। হ্যাঁ দেখো তো, এখানে এক্সাম্পল নাম দেখে আমরা বের করবো। দেখো আয়ন ডাইপোল বল, মানে কি এক পাশে আয়ন থাকবে, ঠিক আছে, আরেক পাশে ডাইপোল থাকবে। ডাইপোল বলতে কি বোঝায় জানো? পোলার যৌগ। ডাইপোল মানে কি বলতো? পোলার যৌগ, ঠিক আছে। মনে করো একটা পোলার যৌগ আমি কি নিচ্ছি বলতো? HF নিচ্ছি, তাহলে এদের মধ্যে যে বন্ধন থাকবে সেটাকে আমরা কি বলবো? তো আয়ন ডাইপোল বল বলবো, ঠিক আছে, আয়ন ডাইপোল বল বলবো। ডাইপোল মানে কি? পোলার যৌগ, মনে থাকবে, ডাইপোল মানে পোলার যৌগ। তো পানি একটা পোলার যৌগ না? তা এর সাথে যদি একটা আয়ন যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলবো ডাইপোল, ডাইপোল আয়ন যৌগ বলবো, ঠিক আছে। এখন পোলার যৌগ আমি কিভাবে বের করি? আমরা কি দুইটা যৌগ, কি হাইড্রোজেন ফ্লোরিন আছে মনে করো, এই দুইটা তড়িৎ মানটা মাইনাস করব, মাইনাস করলে এটা যদি 0.4 এর বেশি হয়ে যায় সেটাকে আমরা কি বলবো? পোলার যৌগ বলি, ঠিক আছে। আচ্ছা এরপর চলে আসি আমরা হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন মনে রাখবা, দুইটা ক্রাইটেরিয়া লাগে হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়ার জন্য। এক পাশে হাইড্রোজেন লাগে, একটা যৌগ থেকে হাইড্রোজেন লাগে, আরেকটা যৌগ থেকে ফন মানে ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকলে তাদের মধ্যে কি হয়? হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। যেমন আমরা জানি কি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি হাইড্রোজেন বন্ধন থাকে, তবে অ্যালকোহলের মধ্যে পানি কি থাকে বলতো? আমাদের হাইড্রোজেন বন্ধন থাকে। পানির মধ্যে কি থাকে? হাইড্রোজেন বন্ধন থাকে। অ্যালকোহলে কিভাবে থাকে? আর, ঠিক আছে, ও এইচ, ঠিক আছে, এইচ ও আর, এটাও একটা অ্যালকোহল, এটাও একটা অ্যালকোহল, ঠিক আছে। এখন দেখো তো এখানে এক পাশে আমরা কি একটা যৌগ থেকে এইচ পাচ্ছি, আর একটা যৌগ থেকে ও পাচ্ছি না, ফোনের ও পেয়ে গেছি, তাহলে এদের মধ্যে যে বন্ধন হবে সেটার মধ্যে কি আমরা বলবো? হাইড্রোজেন বন্ধন বলবো, ঠিক আছে, হাইড্রোজেন বন্ধন। এখন আমরা চলে আসি ডাইপোল, ডাইপোল বল। ডাইপোল মানে কি বলছিলাম? পোলার যৌগ, তাহলে পোলারের সাথে পোলারের যে বন্ধন সেটাকে আমরা কি বলবো? ডাইপোল, ডাইপোল, পোলারের সাথে পোলার, ডাইপোল, ডাইপোল বল, ঠিক আছে। এক্সাম্পল দেখবা, এক্সাম্পল তুমি এমনও বের করতে পারবা যদি বুঝো আর কি কোনটা ডাইপোল। আয়ন মানে কি? আয়ন তো যে কোনো আয়ন হইতে পারে, ঠিক আছে। আবিষ্ট ডাইপোল মনে রাখবা হচ্ছে নন পোলার। আবিষ্ট ডাইপোল অপর নাম কি? আয়নের সাথে নন পোলারের যে বন্ধন থাকবে সেটাকে আমরা বলবো আবিষ্ট ডাইপোল। এখন তুমি চিন্তা করো, ক্লোরিন, ঠিক আছে, 2 আছে, তার মানে এই যৌগটার মধ্যে কয়টা মূল আছে? 2টা ক্লোরিন আছে। এখন ক্লোরিন ক্লোরিন তো এই তিনটা মাইনাস করো, কত হবে? 0 হয়ে যাবে না? তাহলে এটা একটা কি? নন পোলার যৌগ। আবার বলবো ওজোন, ওজোন বলতেছি, অক্সিজেন, অক্সিজেনের 2টা যৌগ আছে তাই না? এদের যদি আমরা তো মাইনাস করি কত হবে? 0 হবে। তাহলে এটা একটা কি? নন পোলার যৌগ। বুঝতে পারছি? তাহলে আমরা আবিষ্ট ডাইপোল বুঝে গেছি। এখন চলে আসি আমরা পরে, ডাইপোল, আবিষ্ট ডাইপোল মানে কি? পোলারের সাথে নন পোলারের যে বন্ধন, পোলারের সাথে নন পোলার, ঠিক আছে। এক্সাম্পল দেখবো আমরা। এরপর আছে বিস্তরণ বল। বিস্তরণ বল মনে রাখবা আছে আবিষ্ট ডাইপোল, আবিষ্ট ডাইপোলকে আমরা অপর নামে বলে থাকি বিস্তরণ বল, মানে নন পোলারের সাথে নন পোলার, ঠিক আছে, নন পোলারের সাথে নন পোলারের যে বন্ধন সেটাকে আমরা বলবো বিস্তরণ বল বলবো, ঠিক আছে। তা এর মাধ্যমে আমাদের পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা শেষ হচ্ছে। অনেক হ্যাসেল গেছে ভাইয়া, অনেক মানে হচ্ছে তোমাদেরকে কষ্ট দিছি, ঠিক আছে, মাফ করে দিও। আর হচ্ছে যে এটা আসলে আমারও কোনো দোষ নাই, তোমার মইনুল ভাইয়েরও দোষ নাই। এখানে একটা মানে অ্যাক্সিডেন্ট ঘটছে, আগুন জ্বলে গেছে, বিদ্যুতের সমস্যা ছিল ময়মনসিংহে পুরোটা জায়গার মধ্যে। তো এই জন্য হচ্ছে যে আমাদের রেকর্ড ক্লাস করতে হয়েছে, ঠিক আছে। তো ক্লাসগুলো ভালো করে করো, আর পরীক্ষাগুলো ভালো করে দাও। যতটুকু সময় আছে নিজেকে ইউটিলাইজ করার চেষ্টা করো, ঠিক আছে, টাইমটাকে ইউটিলাইজ করো। আর তোমাদের সবার জন্য দোয়া থাকবে। উইশ ইউ অল দ্য বেস্ট, ঠিক আছে। ভালো থাকো, ওকে, বাই।